কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোকে কত ভালো ভাবতাম, আর তুই কিনা ওই কুত্তার বাচ্চা। কথা বলছিস না কেন? এসব করতে আসিস কলেজে, তাই না? আর আজকেই আপুকে বলে দিব যেন তোর মতো ফকিরের বাচ্চাকে তোদের ড্রাইভার যেন না রাখে। আব্বু কেমনভাবে দেখবো ভাবতে পারিনি, যে কিনা ছোট থেকে গায়ে একটা আঁচড় অব্দি দেয়নি, আর সে কিনা আমাকে মারলো। আমি তোকে কি ভেবেছিলাম আর তুই কি হয়েছিস সেটা আমি ভাবতেই পারছি না। কিন্তু আব্বু। চুপ, একদম চুপ। তোর মুখে আর কোনো আমি হাব্বু ডাক শুনতে চাই না। বেরিয়ে যা আমার বাসা থেকে এই মুহূর্তে। কি বলছে এইসব? আমি কারোর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, তাই হবে। আমি চলে যাচ্ছি তোমাদের থেকে। ঘুমিয়ে আছি, এমন সময় আম্মু রুমে এসে ডেকে তুললো। নয়ন, কলেজে যাবি না? হ্যাঁ আম্মু, কিন্তু একটু পরে। বাবা দেখ, অনেক বাজে, প্লিজ উঠ। ঠিক আছে আম্মু, উঠছি। তারপর আর ঘুম না পেরে বাথরুমে চলে গেলাম। এবার চলুন পরিচয় দেয়া যাক। আমি নয়ন, বাবা মায়ের দ্বিতীয় ছেলে। বড় একটা ভাইয়া আছে। ভাইয়ার আব্বু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর আমি এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। ফ্রেশ হয়ে নিলাম, সকালে নাস্তা করার জন্য রেডি হয়ে নিচে গেলাম। শুনলাম তুমি নাকি আজকে কলেজে যাচ্ছ। জি আব্বু, বাসায় থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম কলেজে যাই। ঠিক আছে, আমি আমজাদ ড্রাইভারকে বলে রাখছি তোমাকে কলেজে দিয়ে আসবে। না আব্বু, তার দরকার নেই, আমি রিক্সা নিয়ে যেতে পারবো। কিন্তু ভাইয়া তুমি তো আব্বুকে কিছু বলো। আরিফ, মানে ও কি বলবে? আব্বু, নয়ন যা বলছে করতে দাও না। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, ওকে দেখে কে বলবে যে আমার ছেলে বা তোমার ছোট ভাই? এরকম কি ওর কোনো চিহ্ন আছে? প্লিজ আব্বু, নয়ন যেহেতু চায় না এই বিলাসবহুল জীবন, তাহলে জোর করছো কেন? ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। এখন কিছু টাকা দাও। নাও। ধন্যবাদ আব্বু, আর ভাইয়া তোমাকেও। ঠিক আছে। তারপর নাস্তা করে বাসার বাইরে চলে এলাম। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম। কলেজে ঢুকতে যাব, ঠিক তখনই। অবাক হচ্ছেন? আমিও হয়েছি। কিছু না জেনে থাপ্পড় খেলাম। তাকে দেখলাম একটা মেয়েদের গ্যাং। গ্যাং বলতে কিছু মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। যে মেয়েটা আমাকে থাপ্পড় মারলো তার দিকে করুণ চোখে তাকিয়ে আছি। হঠাৎ ওই মেয়েটা আমার কলার ধরে একপাশে নিয়ে গেল। ওই শালা ফকির, তুই আমার ফ্রেন্ডকে কি বলছিস? মানে কি আপনার ফ্রেন্ড? আর কি বলেছি? ন্যাকা, এ যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না। দেখেন আপনার কথা ভুল হচ্ছে। কি? আমি ভুল করছি? তুই আমাকে চিনিস আমি কে? না, আর জানতেও চাই না। প্লিজ আমাকে যেতে দেন, আমার ক্লাস আছে। যেতে তো দিবই, তার আগে আমার ফ্রেন্ডের থেকে মাপ চাইবি। ঠিক আছে, আপনার ফ্রেন্ডকে ডাকুন। সে যদি বলে আমি তাকে কিছু বলেছি, তখন মাপ চেয়ে নেব। মেয়েটি আমার কথা শুনে অন্য একটা মেয়েকে বলল তাকে ডেকে আনতে। কিছু সময় পরে ওর সাথে আরেকটা মেয়েকে নিয়ে আসলো। হয়তো ইনার জন্য মার খেতে হলো। এখনও গালটা ব্যথা করছে। আপু, আমি কি আপনাকে কিছু বলেছি? কই না তো। দেখেছেন? কিন্তু তুই তো একেই দেখাইছিলি। রিয়া, আমি যার কথা বলেছিলাম সেই না, অন্য আরেকজন ছিল। তার মানে মেয়েটির নাম রিয়া। নামটা সুন্দর হলে বদের হাড্ডি। চেনা নেই, জানা নেই, অপরিচিত মানুষকে থাপ্পড় মারে। তাদের দিকে খেয়াল করলাম, তারা কি যেন কথা বলছিল। এদিকে আমার ক্লাসে যেতে দেরি হয়ে যাচ্ছিল। এখন আমি কি যেতে পারি? যা। তারপর ক্লাসের দিকে হাঁটা ধরলাম, কিন্তু আবার কে যেন ডাকলো। তোর নাম কি? আমার। তুই ছাড়া এখানে কে আছে? পাশে তাকিয়ে দেখলাম তেমন কোনো ছাত্রছাত্রী নেই। জি, আমি নয়ন। ঠিক আছে, যা। তারপর ক্লাসে চলে এলাম। দেখলাম বন্ধুরা আগে থেকে ক্লাসে বসে আছে। কি রে, এতদিন পর কোথা থেকে উদয় হলি? বাসায় ছিলাম রে। তাই বলে 2 মাস? আর এসব কি পরে আছিস? তোর চোখ নাই? শার্ট প্যান্ট পরে আসছি। শালা, তোর নিজের দিকে খেয়াল আছে? একদম ফকিরের মতো লাগছে। তো আমি কোটিপতি হলাম কবে? ভাই বাদ দে, তোর সাথে কথা বলে পারা যাবে না। গুড বয়। বন্ধুদের সাথে কথা বলছি, এমন সময় রিয়া, মানে বজ্জাত মেয়েটা রুমে আসলো। আমাকে দেখে খানিকটা সময় তাকিয়ে রইল। আমি সেদিকে চোখ না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর রুমে স্যার আসলো। স্যার ক্লাস নিচ্ছেন। এমন সময় আমার কাছে এলো। তোমার নাম কি? নয়ন। তুমি কি এই ক্লাসের? জি। না স্যার, ও এই ক্লাসের না। মেয়েটার কথা শুনে মন চাইছে থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিই। একটু আগে বাজে ব্যবহার করে মন ভরেনি, এখন আবার স্যারের কাছে বেদব বানাচ্ছে। এই ছেলে, কথা বলছো না কেন? কি বলবে স্যার? দেখছেন না একটা ফকির? না স্যার, আমি। চুপ করো আর আমার ক্লাস থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। কিন্তু স্যার।
তোমাদের থেকে কিছু জানতে চাচ্ছি না। কি আর করা, রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় লক্ষ্য করলাম রিয়া আমাকে বের করে দেওয়াতে হাসাহাসি করছে। ওর হাসি দেখে মন চাইছিল মাথায় তুলে একটা আচার মারি। রুম থেকে বেরিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। স্যার আসবো? আরে নয়ন, তুমি এখানে আসো, ভিতরে আসো আর বলো কি হয়েছে। স্যার, আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। কেন, তুমি কি স্যারের সাথে খারাপ আচরণ করেছো যে বের করে দিল? না স্যার, তিনি মনে করেছে আমি কলেজের ছাত্র না, তাই তিনি বের করে দিছে। তোমার বন্ধুরা কিছু বলেনি? স্যার, বলার সুযোগ দেয়নি। ঠিক আছে, চলো। কিন্তু স্যার প্লিজ, আপনি কাউকে আমার পরিচয় জানাবেন না, প্রমিস করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে ক্লাসে আসলাম। মিস্টার রাফি, আসবো? জি স্যার, আসুন। আপনার হয়তো কোথাও ভুল হয়েছে, নয়ন এই ক্লাসের ছাত্র এতদিন। স্যার, প্রমিস করেছেন কিন্তু। ঠিক আছে, এখন ক্লাস করো। প্রিন্সিপাল স্যার চলে গেল, কিন্তু এদিকে রাফি স্যার এর প্রতি রেগে ফায়ার। এই মেয়ে দাঁড়াও। জি স্যার, বলুন। কিছু না জানে তুমি ওর নামে মিথ্যা কথা বললে কেন? আমি তো চুপ, বেয়াদব মেয়ে। রাফি স্যার রিয়াকে আরও কিছু কথা শুনে বসতে বলে। আজকের মতো ক্লাস শেষ করে বাইরে বের হলাম, তখন দেখলাম সামনে রিয়া। শালা কুত্তা, আজ তোর জন্য আমাকে স্যার কত কথা শুনাইলো। সেটা আমি এখন কি করব? তুই কি করবি মানে? তাড়াতাড়ি সরি বল। কি? আমাকে মেরে আবার বলছেন আমি আপনাকে সরি বলবো? যেটা বলছিস সেটা কর, না হলে আবার দিমু। থাক, দেয়া লাগবে না, বলছি। গুড, এখন তাড়াতাড়ি বল। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে বললাম আই লাভ ইউ। কথাটা বলেই হোসেন বোল্টের মতো দৌড় দিলাম। পিছ থেকে রিয়া কোত্তা বাদর বদমাইশ হারামি আরও যে কত কিছু বলছে। আমি সেদিকে কান্না দিয়ে বাসার দিকে রওনা দিলাম। মেয়েটা দেখতে জোস, যে কেউ ক্রাশ খাবে, তবে একদম গুন্ডি। চেনা নেই জানা নেই এসে থাপ্পড় মারে। তবে মেয়েটাকে দেখতে অনেক মায়াবী, মন চাই সারা জীবন তার এমন মায়াবী চেহারা দেখে জীবনটা কাটিয়ে দিই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসার ভেতরে ঢুকে দেখলাম আব্বু আমার ভাইয়া বসে আছে। আর আব্বু, ভাইয়া তোমরা কখন এলে? এই মাত্র। তা তোর প্রথম কলেজ কেমন কাটলো? একদম বাজে। কেন, কি হয়েছে? একটা অপরিচিত মেয়ের হাত থেকে মার খেতে হয়েছে। তোমাকে বললেও তো শোনো না, এখন দেখো। এত এসো না, মুখের ভেতরে টাইটানিক চলে যাবে। আসছে জনাব। আর শোনো, আজ থেকে তোমার উপরেও একটা কাজ থাকবে। হ্যাঁ আব্বু, বলো। আমাদের অফিসকে দুটি শাখায় ভাগ করা হয়েছে। একটা তুমি আর তোমার ভাইয়া সামলাবে, আর একটা আমি নিজে সামলাবো। আব্বু, আমার মনে হয় ভাইয়া নিজেই পারবে। জি না, আর তাছাড়া তোমার ভাইয়া নিজেই তোমার কথা বলেছে। ভাইয়া? ভাই, তুই আমাকে মাফ কর, এটা আমার একার দ্বারা হবে না। তাই বলে আমি? তুই ছাড়া কে আছে? ঠিক আছে, পরে ভাববো। এখন বলো আম্মু কোথায়? রান্নাঘরে। ঠিক আছে। তারপর সেখান থেকে সোজা রান্নাঘরে চলে আসলাম। কি করো আম্মু? এত ভালোবাসা দেখাতে হবে না, এখন বলেন সাহেব, আপনার জন্য কি করতে পারি? আম্মু, তুমি এটা বলতে পারলে? এত কথা না বলে সোজাভাবে কথা বলো। না মানে ভাইয়ার সাথে আমাকে অফিস সামলাতে হবে নাকি এখন থেকে? কিন্তু তুমি তা করতে চাও না, তাই তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য একটা পিএস দেখো। আম্মু, আমি কিভাবে পার্সোনাল সেক্রেটারি? গাধা, একটা নিউজে দাও, তাহলেই তো হয়। ঠিক আছে। আজ প্রথম না, এর আগে আম্মুর থেকে অনেক আইডিয়া নিছি, আজকেও নিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যা 7:30 ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বন্ধুদের সাথে ফেসবুকিং করতে লাগলাম। কিছু সময় পর ভাইয়া আমার রুমে আসলো। আরে ভাইয়া, তুমি এসো, বসো। কেন, আমি কি আসতে পারি না? আমি কি সেটা বলছি? হয়েছে, আর রাগ দেখাতে হবে না এখন। ভাই, আমার একটা সাহায্য করতে হবে। ঠিক আছে, বলো। আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটাও আমাকে ভালোবাসে। হ্যাঁ, এখন বলো কি করতে হবে। তুই যদি বাসায় এই কথা বলিস তাহলে আমার জন্য অনেক বড় উপকার হবে। বিনিময়ে কি পাবো? তুই যা চাস তাই পাবি। পাক্কা? পাক্কা। ঠিক আছে, তুমি এখন ওই মেয়েটা মানে হবু ভাবিকে তোমার পিএস ঠিক করো, তারপর বাসায় বলে দেব, তখন না হয় হবে। ঠিক আছে। তারপর ভাইয়ের সাথে আরও কিছু কথা বললে ভাইয়া চলে গেল। কিছু সময় পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, তখন দেখলাম রিয়া এবং তার গ্যাং আমাদের দিকে আসছে। দোস্ত, এই রিয়ার বাবা কে রে? তুই শফিক চৌধুরীকে চিনিস? আমাদের অফিস থেকে উৎপন্ন 5% অংশীদার। কেন, কি হয়েছে?
আরে বেটা, রিয়া সেই শফিক চৌধুরীর মেয়ে। আর তাতে এত ভাব নাকি? নয়ন দোস্ত একটা কথা বলবি? হ্যাঁ বল, কি কথা? কিছু বলবে তার আগেই রিয়া এসে হাজির। ওই কুত্তা, এদিকে আয়। কুত্তা মানে? হয় তোমাকে বলিনি, তুমি চুপ থাকো। এই মেয়ে, তোমার সমস্যা কি? কাল থেকে তুমি নয়নের পিছু পড়ে আছো। সেটা তোমাদের না জানলেও চলবে। আর তুই এদিকে আয় তাড়াতাড়ি। তারপর আর কি করা, যে ধানি লঙ্কা মেয়ে না জানি আবার কখন থাপ্পড় দেয়। অবশ্য বন্ধুরা যেতে বারণ করেছিল, কিন্তু আমি না শুনে রিয়ার সাথে গেলাম। বলো, কি বলবে? কাল তুই ওটা বললি কেন? কোনটা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার কথা শুনে রিয়ার সব ফ্রেন্ডরা হাসতে লাগলো। আর মিস ধানি লঙ্কা রাগে গজগজ করে আমার শার্টের কলার ধরে বলল, তুই কি আমাকে মেন্টাল মনে করছিস? আরে না, আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি। বিশ্বাস না হলে একবার আমার প্রেমে পড়ো। আইসে, তুই জানিস আমার পিছে কত ছেলে ঘোরাঘুরি করে? জানি না, তবে আমি তোমার পিছু ঘুরবো না, আমি ঘুরবো তোমার সামন দিয়ে। ওই কুত্তা, তোর ভয় করছে না এসব বলতে? তুমি জানো না ভালোবাসার কাছে ভয় পেতে নেই। ধুর, তুই আমার চোখের সামনে থেকে যা। ঠিক আছে, টাটা বলে চলে আসলাম। আমার ভাগ্য ভালো যে আজ থাপ্পড় খেতে হয়নি, না হলে এতক্ষণে যে কয়টা মারতো তার হিসেব নেই। এসব ভাবতে ভাবতে বন্ধুদের কাছে চলে এলাম। কিরে, আজ কি বললো? আজ কিছু বলেনি, উল্টো আমি নিজে ওকে রাগাই দিছি। তাই নাকি? আর সাকিব, তুই কি যেন বলতে চাইছিলি? না তেমন কিছু না। আরে শালা বল, কি হয়েছে? আমি 17 তারিখে নানুর বাসায় যাব। কোনো বুড়া কি অসুস্থ? আরে না, প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তাহলে তো ভালোই, ফ্রিতে দাওয়াত খেতে পারবি। তোরা কি মজা নিচ্ছিস? তাছাড়া কি করবে, তোর জীবন থাকতে তো তুই পিয়াকে সাকিবের মামা তো বোন গার্লফ্রেন্ড কিছু বলতে পারবি না, আমি শিওর। দূর শালা, তোদের বলাই আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমরা সবাই সরি। আর চিন্তা করিস না, আমরা তোর সাথে যাব। আমরা কেন? সেটা গেলেই বুঝতে পারবি। ঠিক আছে। তারপর আড্ডা না দিয়ে ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস করার পর বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় ভাই আসলো। এখন কি করব? পেস করে নিছো? হুম। ঠিক আছে, কাল তাহলে আমি বাসায় বলে দেব। ঠিক আছে, এখন আমি গেলাম। রাতে খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় মিঠু, আমাদের ক্লাসমেট, সে বলল, নয়ন, তোমাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। ঠিক আছে, যাচ্ছি। তারপর বন্ধুদের সাথে আর কোনো কথা না বলে প্রিন্সিপাল স্যারের রুমে চলে আসলাম। স্যার আসবো? আসো। স্যার আমায় ডেকেছেন? আগে তুমি বসো। জি স্যার, এখন বলুন। আমি দুদিন ধরে লক্ষ্য করছি তুমি রিয়াস মেয়েটার সাথে বেশি কথা বলছো এবং কি তুমি তার হাতে মারও খেয়েছো। এই কথা যদি তোমার বাবা মানে আমার বন্ধু জানতে পারে তাহলে কি হবে আর আমাকে কি বলবে, বুঝতে পারছো? জি স্যার, তবে আপনি চিন্তা করবেন না। আব্বু জানে আমাকে একটা মেয়ে থাপ্পড় দিছে, বাট সেটা যে রিয়া সেটা জানে না। কিন্তু কেন? স্যার, আপনি আর আন্টি কীভাবে বিয়ে করেছিলেন? পালিয়ে গিয়ে। কেন পালিয়েছিলেন? ভালোবাসি তাই। স্যার, এটাই আমার উত্তর। তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া। স্যার কথাটি বলার সাথে সাথে আমি ফুরুত, কারণ স্যার যদি আমাকে ধরতে পারে তাহলে আমার ইজ্জত ফালুদা করে ছাড়বে। তার মধ্যে একটা উদাহরণ হলো কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকা। আর স্যারের সাথে ফাজলামো করার কারণ হলো আব্বর স্যার খুব ভালো বন্ধু। প্রিন্সিপাল স্যারের রুম থেকে দৌড়ে বের হয়ে বন্ধুদের কাছে যাব, এমন সময় কার সাথে জানি ধাক্কা লেগে পড়ে গেলাম। খেয়াল করলাম রুহি, মানে রিয়ার ফ্রেন্ড। সরি রুহি, আমি আসলে তোমায় দেখতে পারিনি। তবে একটু দেখে চলতে শেখো। হ্যাঁ, এখন থেকে তাই করব। আর তোমাকে ধন্যবাদ কিছু না বলার জন্য। কেন? তোমার জায়গায় তোমার গুণটি বান্ধবী থাকলে আমার গালে এখন 2টা পড়তো। মনে হচ্ছে এখন পড়বে। মানে? পেছনে দেখো। রুহির কথা শুনে পেছন করতেই দেখলাম ওই বজ্জাত মেয়ে মানে রিয়া দাঁড়িয়ে আছে। ওই, আমি কি? তো তুমি কি? তুই তুতলাচ্ছিস কেন? যেটা একটু আগে বললি সেটা আবার বল। তুমি খুব সুন্দরী। আমি এটা শুনতে চাইনি। তুই রুহিকে যা বললি আমাকে নিয়ে সেটা বল। তোমার দিব্যে এটাই বলেছি। সত্যি তো? রিয়ার কথা শুনে বোঝা যাচ্ছে ও তেমন কিছু শোনেনি। এই ফাঁকে একটু পাম মারি, দেখি কি হয়। ওই কথা বলছিস না কেন? আরে সত্যি বলছি, তুমি তো অনেক সুন্দরী। তোমাকে দেখলে আমার মনটা চায় তোমাকে দেখে আমার সারা জীবন কাটিয়ে দেই। তোমার এই মায়াবী চোখটা দেখলে কখনো চোখের পলকই ফেলতে ইচ্ছে করে না। আর তোমার ওই পাপড়ির মতো ঠোঁট দেখলে। তোর এত প্রশংসা করা লাগবে না। ঠিক আছে। তারপর আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ক্লাসে চলে আসলাম। সবগুলো ক্লাস করার পর বাইরে আসলাম, এসে দেখি রিয়া একা দাঁড়িয়ে আছে। কি করো?
তোর চোখ নেই, দাঁড়িয়ে আছি। ও, একটা কথা বলার ছিল। বলে ফেল। আই লাভ ইউ। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। ওই শালা কুত্তা, এটার মানে আমিও জানি। আর তুই কিভাবে ভাবলি তোর মতো লুচ্চা ছেলের সাথে আমি প্রেম করব? আচ্ছা, তোমার কি লজ্জা লাগে না এমন গুন্ডামো করতে? কথায় কথায় মারতে চাও? তো তোকে কি আমি আদর করবো কুত্তা? চাইলে করতে পারো। আমি তোকে? ধুর, আমি চলে যাচ্ছি। টাটা। সেখানে না দাঁড়িয়ে থেকে বাসায় চলে এলাম। বাসায় আসার পর ফ্রেশ হয়ে আম্মুর সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঘুম ভেঙে যাওয়ায় ফ্রেশ হয়ে আব্বু আমার রুমে চলে গেলাম। আব্বু কি করো? এই তো বসে আছি। এখন আমি পর হয়ে গেছি তাই না? আরে আম্মু কি যে বলো, তোমরাই তো সব। হয়েছে, আর বলা লাগবে না। এখন বল কি সমস্যা? সমস্যা আমার না আম্মু, সমস্যা হলো ভাইয়ার। কেন, তার আবার কি হলো? আমি কিছু বলতে যাব তার আগে ভাই আসলো। আরে তুই এখানে? আমি তো তোকেই খুঁজছিলাম। কেন? তোর সাথে কথা আছে। ঠিক আছে, পরে শুনবো। এখন কিছু পার্সোনাল কথা বলছি, তুমি এখন যাও। কেন, আমি থাকলে সমস্যা কি? না, তুমি যাও। না, আমি যাব না। ঠিক আছে, তাহলে শোনো। আব্বু আম্মু, ভাই একটা ছেলেকে ভালোবাসে আর মেয়েটাও ভাইকে ভালোবাসে। এখন তোমরা চাইলে তারা এখন বিয়ে করবে। আমার কথা শুনে আব্বু আম্মু ভাইয়ের দিকে তাকিয়ে আছে আর ভাইয়া আমার দিকে। এটা যেন এক সার্কাস হচ্ছে। ভাইয়ের দিকে ভালো করে তাকাতে বুঝে ফেললাম অনেক লজ্জা পেয়েছে। ভাইয়া এখন কি দাঁড়িয়ে থাকবে? ভাইয়া আমার কথা শুনে চলে গেল। ভাইয়া চলে যাওয়ার পর নয়ন, মেয়েটা কে রে? ভাইয়ের পার্সোনাল সেক্রেটারি। আরে, ওর তো পিএস ঠিক হয়েছে মাত্র 2 দিন, আর এই 2 দিনেই ভালোবাসা হয়ে গেল। না আব্বু, তারা অনেক আগে থেকে একজন আরেকজনকে ভালোবাসে। বুঝলাম, কিন্তু কাজটা কার জন্য করছিস? তোর নিজের জন্য নাকি দুজনের জন্য? দুজনের জন্যই। ঠিক আছে, এখন ওর বাসার ঠিকানা দাও, কালকে তার বাসায় যাব। ভাইয়া থেকে ঠিকানা নিয়েছিলাম, সেটা আব্বুকে দিলাম। ঠিক আছে, এখন তুমি বলো, তুমি কি কাউকে ভালোবাসো নাকি এই পাগলের মতোই আছো? খবরদার, আমার ছেলেকে পাগল বলবে না। ওকে, আর বলবো না। এখন তোমার ছেলেকে জিজ্ঞাসা করো কাউকে ভালোবাসে নাকি। আব্বু আম্মুর এমন কথা শুনে রুমে থেকে চুপি চুপি চলে যাব এমন সময় আম্মু ডাকলো। নয়ন, তুই কি কাউকে ভালোবাসিস? এ মানে আম্মু, তা মেয়েটা কে আর বাসা কোথায়? নাম রিয়া, বাসা কোথায় জানি না। মেয়েটাও কি তোমাকে ভালোবাসে? না আব্বু, তবে আমার দৃঢ় বিশ্বাস সে একদিন আমাকে ভালোবাসবে। তারপর আব্বু আম্মুর সাথে আরও কিছু কথা বলে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খাবার খাওয়ার পর ফেসবুকে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে পড়লাম। পরদিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় সাকিব কল করলো। দোস্ত, আমি শেষ। শেষ মানে? আর মাত্র 7 দিন পর প্রিয়ার বিয়ে। আরে তুই কান্না করছিস কেন মেয়েদের মতো? ঠিক আছে, তুই রেডি হয়ে থাক, আজকে তোর নানু বাড়ি আমরা সবাই যাব। দোস্ত, আমি প্রিয়াকে ছাড়া বাঁচবো না। চুপ শালা, আর যেটা বললাম সেটা কর। আমরা সবাই তোর বাসায় আসছি। সাকিবের সাথে আর কোনো কথা না বলেই জয় রাহুলকে ফোন দিয়ে রেডি হয়ে সাকিবের বাসায় আসতে বললাম। আমি রেডি হয়ে গাড়ি নিয়ে সাকিবের বাসায় চলে এলাম। সাকিবের বাসায় আসার পর দেখলাম সাকিব রুমের ভেতরে কান্না করছে। এই শালা, কান্না করছিস কেন? তাছাড়া কি করব? এখন তুই কান্না থামা। আর আঙ্কেল আন্টি কোথায় গেছে? তারা যদি দেখে তুই এমন করছিস তাহলে কী ভাববে বুঝতে পারছিস? আজ সকালে নানু বাসায় গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখন যাব। আর জয় রাহুলকে বলছি, ওরাও আসছে। কিছুক্ষণ পর জয় আর রাহুল আসলো। তারপর আর কোনো কথা না বলে সাকিবের নানু বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা পর সাকিবের নানুর বাসায় এসে পৌঁছালাম। বাসার ভিতরে আসতেই বোঝা যাচ্ছে এক আনন্দ বিরাজ করছে। সবার সাথে টুকটাক কথা বলার পর একটা রুমে চলে এলাম। একটা রুম বলে ভুল হবে, এর আগে অনেকবার এই বাসায় এসেছি। আর যতবার এসেছি প্রতিবার এই রুমে আমরা থেকেছি। বলতে গেলে সাকিবের রুম এটা। রুমে এসে সবাই ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আব্বুর ফোন। তারপর বেলকনিতে গিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ আব্বু, বলো। কোথায় তুমি? আসলে আব্বু, আমি একটু বাইরে এসেছি। সেটা আমরাও জানি, কিন্তু বাইরে কোথায়? সাকিবের মামার বাসায়। তুমি কি ভুলে গেছো আজ কোথায় যাওয়ার কথা আমাদের? কিছু বলতে যাব তার আগে আম্মু বলা শুরু করলো। হয়তো আব্বুর থেকে ফোনটা কেড়ে নিছে। ওই গাধা, তোর কি একটুকু জ্ঞান নেই? আম্মু, গাধার কি জ্ঞান আছে? তুমি বলো। দেখ নয়ন, আমাকে কিন্তু এখন রাগাস না। ওকে ডার্লিং, আর কখনো হবে না, কিন্তু এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, রাখছি। ওকে, তবে ভাইয়ের বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়। বুঝতে পারছি, বাই। আম্মুর সাথে কথা বলা শেষ করে রুমে আসতেই ঠকঠক শব্দ হলো। তার মানে দরজা খোলার জন্য ডাকছে।
কাউকে দরজা খোলার জন্য বলবো সেটাও হলো না। সব হারামিরা ঘুমিয়ে পড়েছে, তাই নিজেই দরজা খুলতে বাধ্য হলাম। ভাইয়া কেমন আছো? আরে প্রিয়া, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তবে তোমাকে দেখে বোঝা যাচ্ছে না যে তুমি ভালো আছো। চেহারার এমন হাল কেন? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে চোখে নিচে কালো দাগ পড়ে গেছে? ঠিকমতো ঘুমাও না? প্রিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমিও ঘুমিয়ে গেলাম। বিকেলের দিকে জয়ের ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম সবাই বসে আছে। চল সবাই ঘুরতে বের হই। আইডিয়াটা ভালো। তাহলে চলো। চল মানে? চল মানে ঘুরতে যাই। ওই আমরা এখানে ঘুরতে এসেছি নাকি প্রিয়াকে ভালোবাসি কথা বলতে এসেছি? ভালোবাসি কথা বলতে। তাহলে ঘুরতে যাব কেন? তোর ভালোবাসি কথাটাও কি আমাদের বলে দিতে হবে? আমি বলতে পারলে কি তোদের সাথে আসতাম? সেটাও ঠিক, তাহলে চল। চল মানে চুপচাপ বসে থাক। এখন যদি কেউ প্রিয়াকে এই কথা বলে তাহলে ও কি করবে জানিস? তোদের জুতো দিয়ে পেটাবে। তাহলে কি করব? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ কিছু একটা কর। তারপর সবাই মিলে একটা প্ল্যান করলাম, সাথে সাকিবকে কিছু টিপস দিলাম। সবাই ঘুরতে বেরিয়েছি, ঠিক সেই সময় রিয়ার কথা মনে পড়ে গেল। অনেকটা মিস করতে লাগলাম। তাহলে আমি কি সত্যি রিয়াকে ভালোবেসে ফেলেছি? কিন্তু মেয়েটা যে হারের বজ্জাত, কথায় কথায় মারতে চায়, সেই মেয়েকে লাইনে আনা অসম্ভব। মনে মনে এসব ভাবছি, এমন সময় রাহুল বলল, কিরে, কি ভাবছিস? না তেমন কিছু না। আরে শালা, আমাদের কেউ বলবি না? আমার মনে হয় আমি সত্যি রিয়াকে ভালোবেসে ফেলেছি। সেটা তোর বলতে হবে না, আমরা এমনিতেই আন্দাজ করতে পেরেছি। জ্যোতিষ হয়েছিস নাকি? আরে না, তবে এর আগে কোনো মেয়ের সাথে এভাবে কখনো কথা বলিস নাই, তাই আর কি। হো। আরও কিছু সময় ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যার সময় বাসায় এলাম। রাতে খাবার খাওয়ার পর ভাবছি আম্মুকে ফোন করব। ঠিক তখনই আম্মুই ফোন করলো। এই তো বসে আছি, তুই কি করিস? খাবার খাইছিস? হ্যাঁ আম্মু, খেয়েছি। তোমরা খেয়েছো? এখন খাবো। আর শোন, 21 তারিখ তোর ভাইয়ের বিয়ে, এখন তুই তাড়াতাড়ি চলে আয়। কি এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি তাতে কি, আর তুইও তো বলেছিলি। হ্যাঁ কিন্তু এত তাড়াতাড়ি না। সেটা জানি না, এখন তোর আব্বুর সাথে কথা বল। এই আব্বু, তোমার কি সামান্যতম জ্ঞান নেই? সেটা তোমাকে বলতে হবে না, তাড়াতাড়ি বাসায় চলে আসো, অনেক কাজ পড়ে আছে। সেটা সম্ভব না। কেন? কারণ আমি 23 তারিখে বাসায় যাব। দেখো না, এখন মজা নিও না, যেটা বলেছি সেটা করো। আব্বু কিছু সময় চুপ থাকার পর আবার বলল, আব্বু সত্যি বলছি। কি বলছো কি এসব? হ্যাঁ সরি প্লিজ একটু ম্যানেজ করো, আর আমিও তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। ঠিক আছে, রাখছি। বুঝতে পারলাম আব্বু রেগে আছে, কারণ যখন তিনি রেগে যায় তখন কারোর সাথে কথা বলতে চায় না। সে যাই হোক, সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন, সাকিব কাল তোকে যা যা বলেছি আর সেগুলো খুব মন দিয়ে করবি, একটাও যেন ভুল না হয়। ঠিক আছে, কিন্তু তোরা যাবি না? যাব, তবে তোর পিছু পিছু। ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ যা। তারপর সাকিব চলে গেল। কিন্তু আমাদের সবার দুর্ভাগ্য, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। দুর্ভাগ্যটা হলো শালার ভিতরটা আজকেও প্রিয়াকে কিছু বলতে পারেনি। মন খারাপ করে বাসায় চলে এলাম। এভাবে আরও 3 দিন কেটে গেল। ভাইয়ের মাত্র 2 দিন পর বিয়ে, আর এদিকে একটু কাজ হলো না। মন খারাপ করে বসে আছি, তখনই প্রিয়া রুমে আসলো। ভাইয়া কি করো? কিছু না, এমনি বসে আছি। ভাইয়া তোমার কি গার্লফ্রেন্ড আছে? আছে আবার নেই। মানে তুমি বুঝবে না। প্রিয়ার সাথে আরও কিছু কথা বললাম, আর আপনাদের তো বলাই হয়নি, প্রিয়া ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, আমাদের থেকে 1 বছরের জুনিয়র। আর জানা লাগবে না। এভাবে আরও 1 দিন চলে গেল, আর মাত্র ভাইয়ের বিয়ের 1 দিন আছে। তোর কাদের সাথে এলাম, এখন ভাইয়ের বিয়েটা মিস করতে হবে। আর কাল অপেক্ষা করব, না বলতে পারলে সোজা বাসায় চলে যাব। আর শালার ভিতরটাও এতটুকু বলার সাহস নেই। মাত্র 2 দিন পর বিয়ে, পর দিন তোর ভাইয়ের বিয়েটাও মিস হয়ে গেল। মন চাইতে সে শালাকে পুকুরের জলে ফেলে দিই। মনে মনে এসব ভাবছি, আর সাকিব প্রিয়ার পিছু পিছু যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর প্রিয়া সাকিবকে জড়িয়ে ধরলো। এই দৃশ্য দেখে আমরা সবাই রীতিমতো অবাক না হয়ে পারলাম না। তবে এদের দুজনের থেকে আমরা অনেকটা পেছনে। ওরা কি কথা বলছে সেটা ভালোভাবে বুঝতেই পারছিলাম না আমরা কেউই, তাই ওদের কাছে গিয়ে শুনতে পেলাম, প্লিজ সাকিব, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই যদি আমাকে আজ ফিরিয়ে দিস তাহলে আমি সত্যি আত্মহত্যা করব। প্লিজ সাকিব, আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে সে ছোট্ট থেকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তার কারণ হলো আমার খুব ভয় করতো যদি তুই আমার ভালোবাসার মর্যাদা না দিস। কিন্তু আজ আমাকে বলতে হচ্ছে, কারণ আমি পারবো না তোকে ছাড়া থাকতে। আমি সত্যি তোকে অনেক অনেক ভালোবাসি। প্রিয়ার কথাগুলো শুনে আমরা থমকে গেলাম। তবে আমাদের থেকে মনে হচ্ছে সাকিব বেশি অবাক হয়েছে।
কয়েক মুহূর্তের জন্য ল্যাম্পপোস্ট হয়ে গেছে। কোনো কথা তো দূরে থাক, একটু নড়াচড়াও করছে না। সাকিবের এমন করুণ কাহিনী দেখে প্রিয়া আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, অনেক ভালোবাসি। কিন্তু তোর তো কাল বিয়ে, আমার মনে হয় তোর কাল বিয়ে করে নেওয়াই ভালো। সাকিবের কথা শুনে কিছুক্ষণের জন্য মন চাইছিল শালাকে জুতা দিয়ে পেটাই। হঠাৎ মনে পড়লো প্রিয়ার কথা। আমাদের এত রাগ হচ্ছে, না জানি ওর কত রাগ হচ্ছে। শালার বিদ্যুর প্রতি আল্লাহ ভালো জানে। দ্রুত ওদের কাছে গেলাম। প্রিয়া, তোমাকে ধন্যবাদ, আর এখন বাসায় যাও। ধন্যবাদ কেন? কারণ ওই হারামিটাও তোমাকে ভালোবাসে। কিন্তু ও তো। কি শোনো, তুমি এখন বাসায় যাও। আমাদের কথা শুনে প্রিয়া বাসায় চলে গেল। প্রিয়া চলে যাওয়ার পর জয় আর রাহুল মিলে সাকিবকে ইচ্ছে মতো পেটালাম। তারপর বললাম, শালা, তোর জন্য এখানে এসেছি, আর তুই কি না? আমি কি করব, কাল তো ওর বিয়ে। তাহলে আমাদের এখানে এনেছিলি কেন? তোর জন্য আজ আমার ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি, আর তুই কি না? ভাই, আমার অনেক ভয় করছে। আর একবার ভয়ের কথা বললে তোরে এখানেই মেরে ফেলবো। শালা, তোর জন্য কতদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারি না। যা হবার হয়েছে। তুই আজকে আঙ্কেল আন্টিকে প্রিয়ার কথা বলবি, এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। ঠিক আছে। সেখানে না থেকে সাকিবের নানুর বাসায় রওনা দিলাম। আর আফসোস করতে লাগলাম, ভাইয়ের বিয়েটা মিস করে ফেললাম। ওদের দুজনের প্রতি অনেক রাগ হচ্ছিল। ভালো যদি আগে থেকে বাসতি, তাহলে আগে বললে কী বা হতো। আনমনে সব ভাবছি, হঠাৎ রিয়ার কথা মনে পড়ে গেল। আজ অনেক দিন হলো কোনো কথা বা দেখা হয়নি। কী যে করি, আইডিয়া। জয় দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে ফোন দে তো। কেন? ওর থেকে রিয়ার নাম্বার নেব। কিন্তু নুসরাত তোর গার্লফ্রেন্ডের নাম কি দিবে? আমার কথা বল, তাই দিয়ে দেবে। তারপর জয় নুসরাতের সাথে কথা বলার পর ওর নাম্বার আমাকে দিয়ে দিল। ভাবছি এখন ফোন দেই, কিন্তু ভয় লাগছে। অনেকক্ষণ ভাবার পর কল দিলাম। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে ভুলে গেছো? আমি তোমার এক্স। মজা করে বললাম। এখন যদি আমার পরিচয় দেই, তাহলে পরে আমার খবর করে ছাড়বে। এক্স মানে? কয়েকদিন আগে যে তুমি আমার সাথে ব্রেকআপ করলা, আমি সেই। এত তাড়াতাড়ি ভুলে গেলে? দেখ, মেজাজ কিন্তু খারাপ করিস না। আর তোর বাসা কোথায়, শালা লুচ্চা কোথাকার? আরে যেন রাগ করছো কেন? দেখ, আর একবার যদি আজে বাজে কথা বলিস, তোকে ফোনের ভেতরে গিয়ে পিটাবো কিন্তু। আমি আজে বাজে কথা বলছি না, জানো। আবার তুই দেখ, আজ আনন্দের দিনটাতে আমাকে রাগাস না, তাহলে কিন্তু ভালো হবে না। আনন্দ? কিসের আনন্দের দিন? সেটা তোকে বলতে যাবো কেন? আমি তোমার ভবিষ্যৎ স্বামী হব, তাই। আল্লাহ, এ কোন পাগল! রাখ তুই। কলটা কেটে দিল। কথা বলা শেষ হতে সবগুলো একসাথে হাসিতে মেতে উঠলাম। তারপর সবাই কথা বলতে বলতে সাকিবের নানুর বাসায় চলে এলাম। রাতে রুমের ভেতরে একা বসে আছি, কারণ সাকিব গেছে ওর বাবা আর ওর মা আর ওর মামিকে বলতে। আর জয়, রাহুল ওদের গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলছে। তাই ভাবলাম আম্মুকে একটু কল দিই। যেভাবে সেই কাজ। আম্মুকে কল করলাম। আম্মু, কি করো? বুঝতে পারলাম রাগ করেছে, কারণ যখন আমার ওপর রাগ করে তখন আমার সাথে কথা বলে না। ঠিক আছে, কথা বলতে হবে না, বাই। আরে কিন্তু সত্যিই কেটে দিল। আর কখনো বাসায় ফিরবো না। আকাশের আর ওই তারার দেশে চলে যাব। তখন বুঝবা কেন আমার সাথে কথা বলোনি। কিছুক্ষণ চুপ থাকার পর আম্মু কান্না করে দিল। আমি জানতাম এটা বললে আম্মু কষ্ট পেয়ে কান্না করবে, কিন্তু কী বা করবো? এটা বললে শুধু তার রাগ ভাঙানো যায়। তোকে কতবার বলেছি এই কথা কখনো মুখে আনবি না, তারপরেও কেন বলিস? আবার আমার বুঝি কষ্ট হয় না? আর এমন কান্না করছো কেন? আমি তো শুধুমাত্র মজা করছিলাম। তাই বলে প্রতিবার এই রকম মজা করতে হবে? তুমিও তো প্রতিবার রাগ করো। থাক, আর বলতে হবে না। থ্যাংক ইউ ডার্লিং। এখন বলো, বিয়ের কি খবর? এখনো সবাই আসেনি, তবে মনে হচ্ছে একটু পরে চলে আসবে। আর তুই বাসায় আসবি কবে? কাল চলে আসবো। পাক্কা তো? হ্যাঁ, পাক্কা। মনে থাকে যেন। থাকবে। এখন রাখছি। ঠিক আছে, বাই। বাই। তারপর কলটা কেটে দিতেই সাকিব রুমে আসলো। কি রে, কি বললো? দোস্ত, বল। সবাই রাজি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ। তাই কি বলছিলি, যার জন্য রাজি হয়ে গেল? আরে আমার জ্ঞানে কিছুই বলেনি। এখান থেকে আমি সোজা প্রিয়ার রুমে যাই, তারপর প্রিয়া কিছু কথা আমাকে শিখাই দেয়। আমি সেগুলো তাদের বলি। তখনও রাজি হচ্ছিল না, কিন্তু প্রিয়া যখন সবার সামনে হাত কাটে তখন সবাই রাজি হয়। আলহামদুলিল্লাহ, রাজি হয়েছে, এটাই অনেক। তো এখন কি? এখন আর কি, বিয়ে বাদ। আর আমাদের দুজনের বিয়ে 2 বছর পর। যাক, তাহলে বেঁচে গেলি শালা। থ্যাঙ্কস তোদেরকেও। থাকার বলা লাগবে না। সেদিনের মতো কথা বলে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালের খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতে দেখতে পেলাম বাসাটা অনেক সুন্দর করে সাজানো। আর হবে না বা কেন,
আমার ভাই বলে কথা। গাড়িটা পার্ক করে বাসার ভিতরে চলে গেলাম। নিচে অনেকে বসে আছে, কিন্তু জার্নি করার জন্য কথা বলতে ইচ্ছে করছে না, তাই রুমে যাব। এমন সময় আম্মু আসলো। চোরের মতো কোথায় যাচ্ছিস? রুমে কেন? ঠিক আছে, তবে তোর ভাবির সাথে দেখা কর। ঠিক আছে চলো। তারপর আম্মুকে নিয়ে ভাইয়ের রুমে গেলাম। দেখতে পেলাম একজন সুন্দরী রমণী লাল বেনারসি পরে বসে আছে। আম্মুকে দেখে সালাম দিল। এই যে নতুন বউ, তোমার নাম কি? যদিও জানি, তারপরেও মজা নিচ্ছি, একমাত্র ভাবি বলেই কথা। জাকিয়া। সুন্দর নাম, তা আমাকে চেনো? মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। বলো আমি কে? নয়ন আমার একমাত্র দেবর। তোমার বয়স কত? এবার হয়তো ভাবি নিজেই রেগে গেল, আর রাগটাই স্বাভাবিক। নতুন ভাবিকে এত প্রশ্ন করছি, রেগে যাওয়ারই কথা, কিন্তু কি আর করা, একমাত্র ভাবি, তাকে যদি না রাগাতে পারি আমি কেমন দেবর তাহলে? কিছু সময় চুপ থাকার পর বলল, 20 বছর। আর আমার বয়স জানো? না। আমার বয়স 21। ও ও মানে নাও, সালাম করো আমাকে। কথাটা বলে আম্মুর দিকে তাকাতেই মনে হচ্ছে তার চোখ দিয়ে অগ্নিরথ বেরোচ্ছে। তার মানে এত সময় ধরে শুধু রেগে যাচ্ছিল, না জানি এখন কি বলে। আল্লাহ আমাকে বাঁচাও। ওই হারামজাদা, এতক্ষণ ধরে কি বলছি না বলে তুই যা খুশি তাই বলবি? আরে আম্মু, আমি তো মজা করছিলাম। এগুলো মজা বলে? আমি সত্যি মজা করছিলাম। ভাবি প্লিজ আম্মুকে বোঝাও, না হলে আমার কান ছাড়বে না। আম্মা নয়নকে ছেড়ে দিন, আমার সাথেই তো মজা করছে, আর তো কারো সাথে না। আম্মু ভাবির কথা শুনে কান ছেড়ে দিল আর বলল ঠিক আছে। কান ছেড়ে দিতে দীর্ঘ শ্বাস ফেললাম। ভাবি না বললে কি যে হতো। এখন চল ফ্রেশ হবি। তুমি যাও, আমি ভাবির সাথে একটু প্রেম করি। আবার? আরে মজা করছি তো, তুমি যাও। তারপর আম্মু চলে গেল। আম্মু চলে যাওয়ার পর একটা চেয়ার নিয়ে ভাবির সামনে বসলাম। আমি সরি ভাবি, এসব আজাইরা প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। থ্যাঙ্কস। তবে তুমি গতকাল কোথায় ছিলে? একটা ফ্রেন্ডের সমস্যা হয়েছিল, তাই সেখানে গিয়েছিলাম, বাট 6 দিন আগে। ও হ্যাঁ ভাবি, একটা কথা বলি। বলো। তুমি এত সুন্দরী কেন? দিচ্ছ? আরে না, আমি সিরিয়াসলি, তুমি অনেক সুন্দরী। যদি ভাইয়ার থেকে আমি বড় হতাম, আমি তাহলে তোমাকে বিয়ে করতাম, বাট কি আর করার, আমি তখন অনেক ছোট। বাট একটা গুন্ডির প্রেমে পড়েছি। তা মেয়েটাকে শুনি। সময় হলে বুঝতে পারবে ডিয়ার ভাবি। এখন আমি গেলাম, বাই। কিন্তু নয়ন। ভাবিটাকে কোনো সাড়া না দিয়ে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা কারো একজনের ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলতে দেখলাম ভাবি আর আম্মু দাঁড়িয়ে আছে। আরে তোমরা এখানে, আর ডাকলে কেন? আমি এখন বাসায় যাব, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তাই? এখন যাই। ঠিক আছে, সাবধানে যেও। আর আমার বাচ্চা ভাইয়াটাকে একটু দেখে রেখো। আমার কথা শুনে আম্মু আর ভাবে হাসতে হাসতে চলে গেল। আমি আর বসে না থেকে ঘুমিয়ে গেলাম। রাতে ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে। তারপর ফ্রেশ হয়ে রিয়াকে কল করলাম। হ্যালো। হ্যাঁ, কে? আরে ভুলে গেলে, আমি তোমার এক্স। ওই কুত্তা, তুই আবার ফোন দিছোস? শালা, লুচ্চামি করার জায়গা পাস না, তাই না? যা বাবা, আমি আবার কোথায় লুচ্চামো করলাম? তাহলে এসব এক্সের মানে কি? মানে তুমি আমার জানো? হাস্যকর। কে তোর জানো? কেন শোনা তুমি? ওই চুপ, হারামি। আর একবার যদি এইসব আজে বাজে কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আরে আমি আজে বাজে কথা বলছি না। আমার আর তোমার বিয়ে আগের জন্ম হয়েছিল, যেটা আমি স্বপ্নে দেখেছি। আর স্বপ্নে থেকে তোমার নাম্বার আমি পেয়েছি, বুঝতে পেরেছো? তোকে মারার পর বুঝবো। ছি, কেউ তার বিএফকে মারে? ভাই, আমি তোর পায়ে ধরি, প্লিজ আমাকে তোর থেকে রেহাই দে। এত সহজে না শোনা। আর এখন রাখছি, বাই। রিয়া কিছু না বলে কলটা কেটে দিল। আমি আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ফেসবুকিং করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আর রিয়াকে খুঁজছি। কারণটা হলো এখনও রিয়া কলেজে আসেনি। দোস্ত, রিয়া কোথায় রে? আমি কিভাবে বলবো? জয়ের গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করে দেখতে পারিস। ঠিক বলেছিস, চল। তারপর নুসরাতের কাছে গেলাম। নুসরাত, আজ রিয়া আসেনি? না। কেন আসেনি বলতে পারবে? ওর বড় বোনের বিয়ে, তাই আসছে না। ওহ, থ্যাঙ্কস। ঠিক আছে। নুসরাতের সাথে কথা বলা শেষ করে একটু দূরে এসে রিয়াকে কল করলাম। কি গো জানু, বড় অপর বিয়ে হলো আর আমাকে দাওয়াত করলে না? ওই তুই কে রে যে তোকে দাওয়াত করতে হবে? আর তোকে বলছি না আজে বাজে কথা বলবি না। আমি তো তোমার একমাত্র এক্স, তাই না? আবার এক্স? রাখ তুই। রেগে গিয়ে কলটা কেটে দিল। তাতে আমার কি, সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। এভাবে 2টা দিন চলে গেল, কিন্তু একদিনও রিয়া কলেজে আসেনি। মনে হচ্ছে মেয়েটারই বিয়ে। ভাবছি আজ কলেজে যাব কি যাব না।
একবার ভাবছি যাব আর একবার ভাবছি যাব না। কলেজে যেতে ইচ্ছে করছে যদি আজ রিয়া আসে, আর যেতে ইচ্ছে করছে না কারণ আজ ভাবি বাসায় আসবে। তাই কিছু সময় ভাবার পর কলেজে গেলাম। কলেজে এসে অনেকক্ষণ রিয়াকে খোঁজার পরে পেলাম না, তাই মন খারাপ করে বসে আছি। এমন সময় আব্বু কল করলো। কোথায় তুমি? জি আব্বু, আমি কলেজে। বাসায় চলে আসো, বৌমাকে আনতে যেতে হবে। আব্বু তোমরাই চলে যাও। কিন্তু তুমি। আমি যেতে পারবো না, আর এখন কলেজ ছাড়া আমি কোথাও যাব না। কথাটা বলেই কেটে দিলাম, কারণ আমি জানি আব্বু এখন অনেকগুলো কথা শুনিয়ে দিতে পারে। কিছু সময় রিয়াকে আবার খুঁজলাম, কিন্তু পেলাম না, তাই এবার তাকে কল করলাম। এই, তুমি কলেজে আসো না কেন? তুই কে রে যে তুই আমাকে কলেজে আসতে বলছিস? তুই কি আমাদের কলেজের? আমি তোমার কলেজের না, তবে তোমাকে প্রতিদিন অনুসরণ করি। তুই কি আমার সেক্রেটারি যে অনুসরণ করিস? সেক্রেটারি না, তবে তুমি বললে না করব না। সেটা পরে দেখা যাবে, এখন তোর পরিচয় দে, তারপর তোকে দেখাচ্ছি আমি তোকে কি করি। ভয় দেখাচ্ছ? তোর যদি মনে হয় ভয় দেখাচ্ছি তাহলে ভয়। ভয় দেখিয়ে লাভ নেই, আর তুমি যদি আমার পরিচয় জানতে পারো তাহলে তুমি নিজেই ভয় পাবে, বুঝলে শোনা? ওই কুত্তা, তোরে বলছি না এই জানু সোনা বলে ডাকবি না। তুমি তো আমার মেয়ে বন্ধুদের মতো। মেয়ে বন্ধু মানে? সেটা তুমি বুঝবা না। আমার বুঝতেও হবে না। ঠিক আছে, কালকে কলেজে আসবে? সেটা তোকে কেন বলতে যাব? তাও ঠিক। ওকে, রাখছি এখন, ভালো থেকো। আর তুই জাহান্নামে যা। কথা বলে শেষ করে কলটা কেটে দিলাম। তারপর ক্লাসে চলে এলাম। একা একা বসে আছি, এমন সময় রাহুল আর জয় এলো। কি রে মজনু, কি খবর? পুরো দেবদাস। কেন, কি হয়েছে? আরে তো সবসময় আজে বাজে কথা বলে। তাহলে তোর পরিচয় দে। না, আগে পরিচয় দেওয়া যাবে না। কেন? কারণ আমি চাই না কেউ আমাকে আমার আব্বুর পরিচয়ে ভালোবাসুক। আমি চাই সে শুধু আমার পরিচয়ে ভালোবাসবে। ঠিক আছে, তাহলে লেগে থাক। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমজাদ কাকাকে, মানে ড্রাইভারকে, দুজনের জন্য খাবার আনতে বললাম। 10 মিনিট পর আমজাদ কাকা রুমের বাইরে থেকে বলল, ছোট সাহেব আসবো? আরে কাকা, বাইরে কি করছেন, আসেন। আর আপনাকে কতবার বলবো আমাকে সাহেব বলবেন না, আমার নাম ধরে ডাকবেন। যেমনটা মোহনকে, মানে আপনার ছেলেকে ডাকেন, ঠিক সেভাবে আমাকে ডাকবেন। ঠিক আছে বাবা, এখন এই নাও। দিন, আরেকটু অপেক্ষা করুন। আমজাদ কাকাকে একটু অপেক্ষা করিয়ে দুজনের খাবার থেকে একটা ওনাকে দিলাম, কারণ আমি জানি আজ আমজাদ কাকা কিছু খায়নি। তার কারণ আমি নিজেই। তিনি শুধু আমার জন্য বাসায় অপেক্ষা করছিল, তা না হলে বাসায় গিয়ে খেয়ে আসতেন। সে যাই হোক, ওনাকে খাবারের একটা প্যাকেট দিলাম, আর একটা আমি নিজে খেলাম। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলাম সবাই নিচে আছে, শুধু আব্বু ছাড়া। সম্ভবত তিনি এখন অফিসে গেছেন। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? না মানে আম্মু, এমনি। নয়ন, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। অনেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে রুমে আসো আমার। না, তুই আমার রুমে আয়। ঠিক আছে চলো। তারপর ভাইয়ের সাথে তার রুমে চলে গেলাম, কিন্তু এখানে তো ভাবি রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট বলে আমাকে রুমে আনার কি আছে? ভাইয়া, এখানে তো ভাবি রয়েছে। জাকিয়া থাকলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে বলো। তোর কি জাকিয়াকে পছন্দ হয়নি? হঠাৎ এই প্রশ্ন? কারণ তুমি আমাকে আনার জন্য আমার বাসায় যাওনি, ঠিক আছে? তখন না হয় তোমার কাজ ছিল, বাট আজ তো ফ্রি ছিলে, তাই না? আরে ভাবি, ফ্রি ছিলাম, বাট অনেক প্যারায়। প্যারা মানে? আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে সহ্যই করতে পারে না। কে সেই মেয়ে শুনি? পরে একদিন বলবো। ঠিক আছে। আর এটাই কি তোমাদের ইম্পর্টেন্ট কথা? ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে। ভাইয়ের রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। অনেকদিন হলো ছাদে আসি না, যার জন্য বিকেলের মনোমুগ্ধকর পরিবেশটাও উপভোগ করাও হয় না। তবে আজ অনেক ভালো লাগছে। হঠাৎ রিয়ার কথা মনে পড়তেই পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে গিয়ে রিয়াকে নক করলাম, তবে কোনো রিপ্লাই আসলো না। হয়তো এখন ফেসবুকে নেই। আমি আর কিছু না ভেবে বিকালবেলা পরিবেশটাকে উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ ছাদে থাকার পর রুমে আসলাম, কিন্তু ভালো না লাগার জন্য আম্মু আব্বুর কাছে গেলাম। তাদের সাথে কিছু সময় কথা বলার পর রুমে এসে ফোনে ডাটা অন করতেই মেসেঞ্জারে একটা শব্দ হলো। লক্ষ্য করলাম রিয়া রিপ্লাই দিছে, তবে শুধুমাত্র একটা রাগি ইমোজি। কি আর করার, আর কোনো টেক্সট করলাম না। তারপর সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন খুব সকালে কারোটাকে ঘুম ভেঙে গেল। পুরোটা মেজাজ খারাপ করে তার দিকে লক্ষ্য করতেই দেখলাম ভাবি দাঁড়িয়ে আছে। কি হলো, ডাকছো কেন? ঘুম থেকে ওঠো। একটু পরে, তুমি যাও। না, এখন ওঠো। ভাবি প্লিজ। বুঝতে পারছি, আমার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিতে হবে, তাহলে বুঝবে। কেন, তোমার বোন কি ভূত? ভূত না, তবে ভূতের থেকেও বেশি কিছু। বেশি কিছু মানে?
যে সকালে ঘুম থেকে উঠে না তার শরীরে সোজা পানি ঢেলে দেয়, আমাকেও অনেকবার দিয়েছে। বাব্বা, ঠিক আছে তুমি যাও, আমি উঠছি। তারপর ভাবি চলে গেল। আর এখন শুনুন, আর আপনাদের বলছি, আমি তখন অবধি জানি না রিয়া ভাবির ছোট বোন। জানলে হয়তো ভাবিকে বলেই দিতাম রিয়া সম্পর্কে। সে যাই হোক, এখন গল্পে আসা যাক। ভাবি চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখলাম আব্বু ভাইয়া বসে আছে। এত সকালে ঘুম থেকে ওঠার কারণ কি? তোমার বৌমা আছে না, তার বোনকে বিয়ে করব, তাই সকাল সকাল ওঠার প্রস্তুতি নিচ্ছি। বিয়া মানে? আব্বু, তোমার একটু বয়স হয়েছে, তাই তুমি বুঝবা না। বুঝবো না মানে? তুই দাঁড়া। কে শোনে কার কথা? এক দৌড়ে রান্না করে আম্মুর কাছে। আব্বু দরজা অব্দি এসে আর আসছে না। আব্বু আসো, অনেক ভালো খাবার হচ্ছে। থাক, আমি যাই। এখানে কেন এসেছিস? আব্বু কিছু বলার আগে আমি আম্মুকে বললাম, আম্মু, আব্বু আমাকে মারার জন্য এসেছে। কি? আর আমি তো মজা করছিলাম। আর মজা করতে হবে না, তুমি এখান থেকে যাও। আব্বু আম্মুর কথা শুনে চলে গেল। এটা অবশ্য আজ প্রথম না, এর আগে অনেকবার হয়েছে। যখন আব্বু মারতে চায় আম্মুর কাছে চলে আসি, আবার যখন আম্মু মারতে চায় আব্বুর কাছে চলে আসি, যার জন্য আর কেউ মারতে পারে না। আব্বু চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আম্মু আর ভাবির কাছে আসলাম। ওই, আজ কি বলেছিস? বলেছি ভাবি ছোট বোনকে বিয়ে করব। কি? তুমি তো আমার ছোট বোনকে এখনো অবধি দেখোই নাই। আর আমি মজা করছিলাম। গাধা। সে তুমি যেটাই বলো। আর ভাবি শোনো, আজ থেকে, সরি আজ না, এখন থেকে তুমি আমাকে তুই বলবে, ঠিক আছে? বলতে পারবো না। আম্মু। বৌমা বলেই না, আর বললে কি হবে? কিন্তু কোনো কিন্তু না। ঠিক আছে, তবে নয়ন বাবু, আজ আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজ? হ্যাঁ। ঠিক আছে, তাই হবে। তারপর আম্মু এবং ভাবির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ভাবিকে নিয়ে ঘুরতে বেরোলাম। ভাবি তুমি পেছনে বসো। কেন? আমি বলছি তাই। ঠিক আছে, তোমার ইচ্ছা। তুমি না, তুই। ঠিক আছে, তুই। এখন বলো কোথায় যাবে? যাব, তবে প্রথমে তোমার কলেজে চলো। কলেজে কেন? আমার বোনের সাথে যাবে। ঠিক আছে। তারপর ভাবিকে নিয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর ভাবি কাকে যেন কল করে কথা বলতে লাগলো, তাই আমি গাড়ির বাইরে গেলাম। বাইরে বেড়ে 5 মিনিট অপেক্ষা করার পর দেখলাম রিয়া আমার দিকে আসছে। এই মেয়ে জেনে গেল নাকি যে আমি সেই ছেলে? কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি, তাহলে জানলো কি করে? আল্লাহ, এখন যে মেয়ে কি করবে? এমনিতে মাথার 2 তার কাটা, এখন কি না কি করবে, আল্লাহ আমাকে বাঁচাও। মনে মনে এসব ভাবছি, এমন সময় রিয়া বলল, ওই কুত্তা, তুই এখানে কি করিস? আমি এখানে না মানে। কি মানে করছিস? তুই এখানে কেন সেটা আগে বল। কিছু বলতে যাব, সেই সময় ভাবি বলল, নয়ন, ভেতরে যাই। জি। তার মানে তুই ড্রাইভার? আমি ড্রাইভার? আমিও তো সেটাই বলছি। ঠিক আছে, তোমাকে একটু পর বলছি। রিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ভাবিকে গাড়ির ভেতর থেকে বাইরে বের করে একটু দৌড়ে নিয়ে আসলাম। আরে, বাইরে আনলে কেন? ওইটা তোমার কি হয়? কেন, আমার বোন। নিজের বোন? হ্যাঁ, কিন্তু তোকে কি কিছু বলেছে? বলেনি, তবে বলবে। কি বলবে? আর এটাই সে মেয়ে। কোন মেয়ে? আর আমি যাকে ভালোবাসি। কি? তার মানে রিয়া? হ্যাঁ। ঠিক আছে, আমি ওকে সব বলবো। না ভাবি, কিছু বলবে না। ও যদি জিজ্ঞাসা করে তাহলে বলবো আমি ড্রাইভার। কি বলছিস? এসব পাগল হয়েছিস? না, তোমাকে যা বলছি তাই করবা প্লিজ। কিন্তু নয়ন, তুই এসব কেন করছিস? সময় হলে বুঝতে পারবে। ঠিক আছে, তোর ইচ্ছা। ভাবির সাথে কথা বলে শেষ করে গাড়িতে আসলাম। আমাদের দেখে রিয়া বলল, আপু, তোর এই ড্রাইভারটার সাথে কি এত কথা? তেমন কিছু না, নয়ন, এখন চল। কোথায় যাবে? ভাবি মানে? আর তুই আপুকে তুমি করে বলছিস কেন? ম্যাডাম বলবি। ঠিক আছে। তারপর ভাবির কথা মতো একটা স্থানে আসলাম। ভাবি আর রিয়া হাঁটাহাঁটি করছে, কিন্তু আমার মনটা চাইছে আমি রিয়াকে লাথি দিয়ে ঠান্ডা জলে ফেলে দিই। সারাটা রাস্তা জ্বালাতে জ্বালাতে এসেছে। মানে আমি ওকে এতদিন যেসব কথা বলেছি সব কথা ভাবিকে বলে দিছে, সাথে অপমান তো আছেই। এমন সময় রিয়া বলে উঠলো, এই তোর এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাস না? আমি বললাম, কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের জন্য বাদাম নিয়ে আয়। আমার কাছে টাকা নেই। জানি তো, তুই একটা ফকির। আর আমাকে কি বলেছিলি? আই লাভ ইউ। হাউ ফানি। আরে তুই নিজেকে একবার দেখ আর আমাকে একবার দেখ, তোর সাথে কি আমার কখনো যাই? সরি। কিসের সরি? শালা ফকির কোথাকার। রিয়ার কথা শুনে এবার প্রচুর রাগ উঠে গেল। বারবার আজে বাজে কথা বলছে। চুপ, একদম চুপ। আর একবার কথা বললে আমি তোকে যে কি করবো আমি নিজেও জানি না। কি আছে তোর যার জন্য এত অহংকার? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, তবে তোর সম্পত্তির জন্য না।
সরি, ওটা তো তোর সম্পত্তি না, তোর বাবার। কি বলছিস বারবার? আমি ফকির? হ্যাঁ আমি ফকির, তবে একটা কথা বারবার বলবি না। আর কি খেতে চেয়েছিলে? বাদাম, রাইট? তুই এখানে একটু অপেক্ষা কর, তোর জন্য বাদাম নিয়ে আসছি। একেবারে কথাগুলো বললাম। কথা বলার সময় খেয়াল করলাম রিয়া অনেকটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, হয়তো এমন কিছু আশাই করিনি। তারপর রিয়ার থেকে চলে এসে ভাবির কাছে এলাম। ভাবি কিছু টাকা দাও, বাদাম কিনবো। আমি বাসা থেকে বেরোনোর সময় আমার ওয়ালেট আনতে ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু তোর আর রিয়ার মধ্যে কি এমন কথা হলো? দেখলাম তুই রেগে কথা বলছিস। ও কিছু না, তুমি টাকা দাও। তারপর ভাবির থেকে টাকা নিয়ে বাদাম কিনে রিয়ার কাছে গেলাম। তবে রিয়াকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ আমি যে অবস্থায় দেখে গেছি ঠিক সেভাবেই রয়েছে। পেতনি ধরলো না তো, তাতে আমার কি? বাদামের প্যাকেটটা রিয়ার হাতে ধরিয়ে দিয়ে বললাম, নে খা। কিন্তু তাতেও কোনো কথা বললো না। এবার একটু ভয়ই হলো, মেয়েটার কিছু হয়ে গেল না তো। মনে মনে এসব ভাবছি, ঠিক তখনই একটা ফাজিল বুদ্ধি মাথায় চাপলো এবং সেটা প্রয়োগ করলাম। ভাবি, তোমার ছোট বোন কেমন যেন হয়ে গেছে, আমাকে কিস করতে চাইছে। জোরে জোরে কথাটা বললাম যেন রিয়ার ধ্যান নষ্ট হয়। কথাটা বলা শেষ করে রিয়ার দিকে তাকাতেই মনে হলো ওর চোখের মধ্যে অগ্নিগির উৎপন্ন হলো। ভাবি, তুমি ভাইয়ের সাথে কথা বলা বাদ দিয়ে তোমার এই পেতনি বোনটাকে দেখো, আমার ইজ্জত লুটে নিল, প্লিজ বাঁচাও। আমার কথা শুনে ভাবি ভাইয়ের সাথে কথা না বলে আমাদের কাছে এলো। কি হয়েছে তোদের? ভাবি, আমার সব শেষ। শেষ মানে? তোমার বোন আমার। আর কিছু বলা হয়ে উঠলো না। তার আগেই রিয়ার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। রিয়ার হাতটা মুখে পড়তেই আমি যেন কোথাও হারিয়ে গেলাম। যে মেয়ে শুধু আমাকে থাপ্পড় মারে, এখন সেই কিনা ডাহা মিথ্যা কথা মেনে নিচ্ছে আর আমাকে আটকে রেখেছে। মন চাইছে রিয়ার ওই সুন্দর শৈল্পিক হাতটায় ভালোবাসার পরশ এঁকে দিই, কিন্তু পারছি না। সে যাই হোক, রিয়া ভাবিকে একটু দূরে যেতে বলল। ভাবি আর কোনো কথা বললো না, কারণ ভাবিটা আমার ভাইয়ের সাথে ফোনে প্রেমে আলাপ করবে। ভাবি চলে যাওয়ার পর রিয়া হাতটা সরালো। তোমার হাতটা কিন্তু অনেক শৈল্পিক। শালা লুচ্চা, আপুকে মিথ্যা কথা বললি কেন? তুমি পেতনির মতো দাঁড়িয়েছিলে, তাই এরকম করেছি। কারণ আমি অল্প বয়সে বিধবা হতে পারবো না। বিধবা মানে? তুমি বুঝবা না। যাও, তোমার আপুর সাথে হাঁটাহাঁটি করো, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রিয়া কিছু না বলে চলে গেল। আর কিছু সময় পর ভাবি আর রিয়া আসলো। তারপর তারা দুজনে গাড়িতে বসলো। ভাবি, এত তাড়াতাড়ি বাসায় যাবে? তাহলে কি করব? তুই তো শুধু গাড়ির মধ্যে বসে পাইছিস এক ফোন টিপা। আরে তোমার তো ছোট বোন ছিল। আর বেয়ান কেমন ঘোরাঘুরি করলেন? আপু আমি শিওর তোমাদের দুজনের কথা বলে দেখে আমি পাগল হয়ে যাব। কেন, পাগল হবার কি আছে? আগে তুই বল, তুই কে? ড্রাইভার। তাহলে আপুকে ভাবি ডাকছিস কেন? বড় ম্যাডাম বলে দিছে। বড় ম্যাডাম মানে? ভাবি শাশুড়ি আম্মা। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। কি ভেবেছিলে? সেটা তোর জানা লাগবে না, এখন চল। আমি আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। তবে কোথায় যাব সেটা জানি না, তাই ভাবিকে বললাম, ভাবি এখন কোথায় যাব? বাসায় যাব। আমি তো তোমাদের বাসার ঠিকানা জানি না। আরে ও বাসায় না, আমাকে বাসায় নিয়ে দিয়ে রিয়াকে নিয়ে আমাদের ওই বাসায় নিয়ে যাবি, আর রিয়া তোকে পরে ঠিকানা বলে দিবে। ঠিক আছে। তারপর ভাবিকে বাসায় নামিয়ে দিয়ে আবারও ড্রাইভ করতে লাগলাম। এই যে ম্যাডাম, বাসার ঠিকানা বলেন। উত্তরা। এরকম অফ হয়ে গেল কেন? বিএফটার জন্য কষ্ট হচ্ছে। বিএফ মানে? বাসায় যাওয়ার পর দেখতে পারবি। তোমার বিএফ আছে আমায় বলনি কেন? তোকে বলতে যাবো কেন? দেখো রিয়া, আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওই চুপ, তোর কোনো ঠিকানা আছে? কাজ তো করিস শুধু ড্রাইভিং, সেটাও আমার দুলাভাইয়ের বাসায়। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? এত কথা বলা বাদ দিয়ে গাড়ি চালা। গাড়ি ড্রাইভ করছি, এমন সময় রিয়া গাড়ি থামাতে বলল, কিন্তু এটা তোর বাসা না। ওই শালা ফকির, এই দেখ আমার বিএফ। ফটোটা দেখার পর আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না, কারণ ফটোটা কোনো মানুষের না, শুধুমাত্র একটা বেড়ালের। কি হলো, কথা বলছিস না কেন? না মানে এমনি। তাহলে হাসছিস কেন? তেমন কিছু না। ওই চুপ, এখন তাড়াতাড়ি গাড়ি চালা। ঠিক আছে জানেমন। তোকে আমি ধর। রিয়ার সাথে আর কোনো কথা না বলেই তার দেওয়া ঠিকানায় চলে আসলাম। রিয়া গাড়ি থেকে নেমে চলে গেল। কি মেরে বাবা, একটা বারের জন্য বাসার ভিতরে আসতে বললো না, শালে একটা কিপটা। সেখানে না থেকে বাসায় চলে এলাম। এভাবে আরও কিছুদিন চলে গেল। তবে এখন অবধি আমি রিয়াকে জানতে দিইনি যে আমি কে আর কি আমার পরিচয়। একদিন রাতে আম্মা আব্বুর সাথে কথা বলছি, এমন সময় ভাবি আসলো। বৌমা কিছু বলবে? হ্যাঁ আম্মা। বলো। আম্মা, আমি আসলে কাল বাসায় যেতে চাইছি। কিছুদিন পর গেলে হয় না? ঠিক আছে আম্মা। আর আম্মা, আপনি কি নয়নের বিষয়ে কিছু জানেন? ভাবি, তারা সব জানে, তুমি এখন তার পরিচয় না দিও না।
দিলে আমার জীবনের ফালুদা বের করে ছেড়ে দেবে। বৌমা, তুমি ওর কথা শোনো না, তুমি আমাদের সব বলো ওর বিষয়ে। তারপর আর কি, কলেজের ভাবিটা সব কিছু আব্বু আম্মুকে বলে দিল। আব্বু আম্মু তোমরা জানো ভালো, বাট এই কথা যেন রিয়া না জানে। ও জানে আমি শুধুমাত্র তোমাদের বাসার একজন ড্রাইভার। ঠিক আছে, তাই হবে। এরপর আব্বু আম্মু আর ভাবির সাথে আরও কিছু কথা বলে রুমে চলে এলাম। অপরদিকে রিয়া সেদিনের মতো ঘোরাঘুরি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ভাবতে থাকে আমার কথা, ভাবে ছেলেটা কত কিছু সহ্য করে যাচ্ছে, কিন্তু কখন আমার এসবের কথার বিপরীতে উত্তর দেয়নি। কতটা ভালোবাসে পাগলটা। এসব ভাবতে ভাবতে বিছানায় থাকা বালিশটাকে জড়িয়ে ধরে। রাতে খাবার খাওয়া শেষ করে রিয়া রুমে বসে তার বান্ধবীদের সাথে ফেসবুকে কথা বলতে মগ্ন। এমন সময় ভাবি মানে রিয়ারা পুরিয়াকে কল করে। রিয়া, কেমন আছিস? হ্যাঁ আপু, ভালো। তুমি কেমন আছো? ভালো। আব্বু আম্মু কেমন আছে? তারাও ভালো আছে। রিয়া, একটা কথা বলার ছিল। সেটা বলার জন্য কি তোমার পারমিশন নিতে হবে? কি বলবা বলো। শোনার পর সত্যিটা বলবি তো? হ্যাঁ রে আপু, একদম সত্যি কথা বলবো। তুই কি কাউকে ভালোবাসিস? কথাটা শোনার পর যথারীতি দুজনে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর রিয়া বলল, সত্যিটা কিন্তু বলার প্রমিস করেছিলি। হ্যাঁ আপু, ভালোবাসি। ছেলেটা কে শুনি? শোনার পর রাগ করবা না, আগে বলো। আরে রাগ করবো কেন? আসলে আমি যাকে ভালোবাসি সে অনেকটাই গরিব, কিন্তু আপু বিশ্বাস করো ও অনেক ভালো। ঠিক আছে, এবার বল ছেলেটাকে। আসলে আপু ছেলেটা তোমাদের বাসার ড্রাইভার। কি ড্রাইভার? হ্যাঁ আপু। তুই শেষে কিনা একটা ড্রাইভারের সাথে, নাম কি? নয়ন। ভাবি কথাটা শুনে এত খুশি হয়েছে যে বলার মতো নয়। তারপরে ভাবি নিজেকে স্বাভাবিক আর রিয়াকে পরীক্ষা করার জন্য বলল, কি বলছিস এসব? ভেবে দেখেছিস? এখানে ভাবার কি আছে? কিন্তু তুই কি জানিস আমার দেবর তোকে কত ভালোবাসে? দেখো আপু, আমি তোমার দেবরকে চিনি না, আর তাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। কেন পারবি না? কারণ আমি নয়নকে অনেক ভালোবাসি। যেদিন থেকে ওর সততা দেখেছিলাম সেদিন থেকেই ওকে ভালোবাসি। তোমরা হয়তো জানো না, নয়ন তোমাদের বাসার ড্রাইভারের পাশাপাশি পড়ালেখাও করে, কিন্তু সেটা আমার কোনো যায় আসে না। তবে আমি যেদিন ওকে বিনা অপরাধে মেরেছিলাম তারপরেও নয়ন কোনো প্রতিবাদ করেনি, বরং হাসি মুখে সব সহ্য করেছে। একদিন আমি বাসায় আসার সময় খেয়াল করলাম নয়ন একটা ছোট প্রতিবন্ধী ছেলেকে সাহায্য করছে। সেটা দেখার পর আমি ওদের ফলো করি। ওদের পিছু পিছু যাওয়ার পর খেয়াল করলাম নয়ন ছেলেটাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেও প্রতিবন্ধী ছেলেটাকে অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। এটাই শেষ নয় আপু, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নয়ন এবং সেই প্রতিবন্ধী ছেলে একটা রিক্সা নেয়। আমিও তাদের পিছু নেওয়ার জন্য আমিও একটা রিক্সা নিই। রিক্সাটা কিছু দূর যাওয়ার পর দেখলাম নয়ন ছেলেটাকে অনাথ আশ্রমের ভেতরে নিয়ে গেল। আমি দূর থেকে স্পষ্ট বুঝতে পারলাম নয়ন তার মানিব্যাগ থেকে প্রায় সবগুলো টাকা ওই ছেলে এবং ওই অনাথ আশ্রমটা সচল রাখার জন্য টাকাগুলো দান করে। ব্যাস, এটা থেকে আমি ওকে ভালোবাসি। কারণ সে একটা অনাথ ছেলেকে এতটা ভালোবাসে, তাহলে আমাকে কতটা ভালোবাসবে। হ্যাঁ আমি জানি ওর বেতন কম বা তোমরা ওকে কম টাকা দাও, কিন্তু আপু বিশ্বাস করো আমার এতে কোনো সমস্যা হবে না। আমি অল্পতেই অনেক খুশি থাকতে পারবো। তুমি প্লিজ আমাকে এই বিষয় নিয়ে আর কোনো কথা জিজ্ঞেস করবে না। রিয়ার কথা শুনে ভাবি নিজেও যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। অনেকটা ভাবির গর্ব হচ্ছে বটে, কেননা তার ছোট বোন টাকাকে নয় বরং ভালোবাসাটাকে আপন করে পেতে চায়। রিয়ার কথাগুলো শোনার পর ভাবির চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে পড়ে। রিয়াকে কি বলে সান্ত্বনা দেবে সেটাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে পড়ল রিয়া আমাকে যেসব কথা বলে অপমান করে সেই কথাগুলো, তাই বলল, কিন্তু তুই তো নয়নকে সহ্য করতে পারিস না। কে বললো তোমাকে? আমি তো নিজেই শুনলাম তুই ওকে ছোট লোক, ফকির আরো অনেক কিছু বলে অপমান করছিস। করি, তবে সেটা শুধু ওকে পরীক্ষা করার জন্য। বুঝলাম, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না, এখন রাখছি, ভালো থেকো। ভাবিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিয়া কলটা কেটে দেয়। কলটা কেটে দেওয়ার পর রুমটা বন্ধ করে দিয়ে রিয়া নীরবে কান্না করে। কারণ রিয়ার মনে এখন একটাই ভয়, সেটা হলো যদি তার পরিবার এটা মেনে না নেয়, আবার যদি রিয়ার আপু মানে ভাবি আমাকে চাকরি থেকে বের করে দেয়। আমাকে নিয়ে হাজারটা ভয় রিয়ার মনে। অনেকক্ষণ কান্না করার পর রিয়া কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। এদিকে রিয়ার সাথে কথা বলা শেষ করে ভাবি কি করবে ভেবে পাচ্ছে না। রিয়ার সাথে যেসব কথা হয় সেটা ভাইয়াকে বলে। সব কিছু বলার পর ভাইয়া নিজে অনেক খুশি হয়। এক পর্যায়ে ভাবি আমাকে বলার জন্য রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনই ভাইয়া ভাবিকে বাধা দেয় এবং সারপ্রাইজ দেবে বলে সেদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন প্রতিদিনের মতো কলেজে চলে এলাম। তবে আজ কলেজে যাওয়ার পর রিয়াকে দেখতে পেলাম
কিন্তু রিয়াকে দেখার পর হঠাৎ করে বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করলাম। কারণ রিয়াকে দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক কান্না করেছে, চোখ অনেকটা ফোলা ফোলা লাগছে। রিয়াকে এমন অবস্থায় দেখতে একদমই খারাপ লাগছিল। তাই ক্লাসের দিকে পা বাড়ালাম, কিন্তু পেছন দিকে রিয়ার ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। নয়ন, আজকে তোকে কেউ কিছু বলেছে? কে কি বলতে যাবে? না মানে আমার আপু বা তুই যে বাসায় চাকরি করিস সেই বাসার লোকজন। সেটা চাকরি না, বলো যে আমি যে বাসার চাকর সেই বাসার মানুষজন। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব কুত্তা। আর আমি কি করব শুনি? কি করবি তুই? ভালোবাসি বলবো। ধুর, তোর সাথে কথা বলাই বোকামি। কতটা বলে রিয়া আমার কান ছেড়ে দিয়ে চলে গেল। আজ মেয়েটার ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম, কারণ আজ নিজে থেকে আমার সাথে কথা বলল। অন্যদিন হলো তো আপনারা বুঝতেই পারছেন। সে যাই হোক, ওখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে নিচে আসতেই ভাবি বলল, নয়ন ভাই আমার, এখন থেকে একটু কম কম ঘুমানোর চেষ্টা কর। কেন ভাবি? সেটা তো উপকারের জন্যই। তবে উপকারটা কি শুনি? এখন বল, যাবে না? আম্মা রয়েছে। তার মানে আমি এই পরিবারের বাইরের মানুষ? আরে আম্মা কি যে বলো, তুমি তো আমাদের সবার কলিজা, তাই না নয়ন? থাক, আর বলতে হবে না। নয়নকে এখন কিছু বলবে নাকি আমি চলে যাওয়ার পর বলবে? না আম্মা, তুমি এখানে থাকো। তাহলে বলো। তারপর গত রাতে ভাবি আর রিয়ার কথাগুলো সব বলল। সব শোনার পর আমি নিজে বিশ্বাস করতে পারছি না রিয়া আমাকে এতটা ভালোবাসে। ভাবি, তুমি কি সত্যি বলছো? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? ও ভাবি, তুমি আমায় কি শোনাইলা? খুশিতে মন চাইছে এখন লুঙ্গি ডান্স দেই। থাক, সেটা আর দেবো না। আম্মু আর ভাবিকে জড়িয়ে ধরে একদরে রুমে চলে এলাম। রুমে এসে টেলিভিশন চালু করে ফুল সাউন্ডে একটা গান স্টার্ট করে নাচ শুরু করলাম। কিছু সময় পর হাঁপিয়ে যেতেই বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। রাতে খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে তুললো। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে ঘুমোতে যাব, এমন সময় রিয়ার কথা মনে পড়লো। মেয়েটা পারে আমাকে বোকা বানাতে, আর যেটা চেয়েছিলাম সেটাই হলো। রিয়ার টাকাকে নয়, বরং আমাকে এবং আমার সততাকে ভালোবাসে। এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে ঢুকতেই দেখলাম রিয়া এবং তার ফ্রেন্ড বসে আড্ডা দিচ্ছে। ওদের কাছে যেতে যেতে ভাবতে লাগলাম, মেয়েটা পারে অনেক। এতদিন কত বকা অপমান করলো, আর সে নাকি আমাকে ভালোবাসে। তুমি অপেক্ষা করো সোনা, আমাকে কষ্ট দেও তুমি হাড়ে হাড়ে টের পাবে। এসব ভাবতে ভাবতে রিয়াদের কাছে চলে এলাম। তুই এখানে কেন? তোমার সাথে প্রেম করতে আসলাম। তুই এখানে বসলি কেন? তাহলে কি তোমার কোলে বসবো? তোরে আমি? তারপর আমার গলা ধরে কিছু সময় ঝাঁকানোর পর ছেড়ে দিয়ে আগের অবস্থায় বসলো। আর মারবে না? তুই কে যে তোকে মারতে যাব? তাহলে এখন মারলা কেন? মন চাইলো তাই মারলাম, দরকার পড়লে আবার মারবো, তাতে তোর কি? যদি আমি কোথাও হারিয়ে যাই? হারিয়ে যাবি মানে? তুমি বুঝবে না। এখন বলো কেমন আছো? দেখতেই তো পারছো কেমন আছি। এই আমি তোমাকে বলছি যে তুমি উত্তর দিলা। ঠিক আছে, আর বলবো না। গুড গার্ল। এই রিয়া, বলো কেমন আছো? সেটা তোকে বলতে যাব কেন? আমাকে না বললে কাকে বলবা শুনি? যাকে ইচ্ছা তাকে বলবো, আর তুই এখান থেকে যা, না হলে তোর খবর আছে। ওকে যাও, বলতে হবে না। যখন আমি চলে যাব তখন বুঝতে পারবা। কুত্তা ফকির, বারবার কোথায় চলে যাওয়ার কথা বলছিস তুই? তোকে আমি? কে শুনে কার কথা? এক দৌড়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় রিয়া ক্লাসে আসলো। সেদিকে আর খেয়াল না করে বন্ধুদের সাথে মজা করতে লাগলাম। কিছুক্ষণ মজা করার পর ক্লাসে স্যার এলো। তবে ক্লাসগুলো করার সময় রিয়ার চোখে চোখ পড়তেই দেখতে পেলাম আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। এটা অবশ্য আজ প্রথম না, মাঝে মাঝে তাকিয়ে থাকে। তবে আজকে তাকানোটা অনেকটা ভিন্ন, হয়তো কিছু চাওয়া বা পাওয়ার আশায় তাকিয়ে আছে। দুজনে একসাথে চোখ পড়তেই মুচকি এসে ক্লাসে মনোযোগ দিলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাইরে বের হব, এমন সময় কে যেন পেছন থেকে ধাক্কা দিল। নিজের ভারসাম্য রক্ষায় ব্যর্থ হয়ে সামনে থাকা মেয়েটার সাথে ধাক্কা লেগে দুজনেই পড়ে যাই। জয়কে জিজ্ঞাসা করলাম কে ধাক্কা দিছে। প্রতি উত্তরে বলল রিয়া এটা করেছে। রিয়ার দিকে তাকাতে দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। মুচকে হাসি দিয়ে পড়ে যাওয়া মেয়েটার দিকে তাকাতেই, ফকিরের বাচ্চা, দেখে চলতে পারিস না? ইচ্ছা করেই মেয়েদের উপর পড়তে অনেক ভালো লাগে, তাই না? আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি। ইচ্ছে করে করিস নি মানে? খুব ভালো করে জানি তোদের মতো ছেলেদের। আসিস তো বড়লোক বাপের কোনো মেয়ে পটাতে। আর তুই আমার ড্রেসের কি করলি? হ্যাঁ, তুই জানিস এই ড্রেসের দাম কত? সারা বছর কাজ করলেও এমন একটা ড্রেস কিনতে পারবি? আমি দুঃখিত। সরি বলার পর রিয়ার দিকে তাকালাম। তবে মেয়েটাকে দেখে অনেক ভয় করছে। অগ্নিময় চোখ নিয়ে আমার আর পড়ে যাওয়া মেয়েটাকে দেখছে।
কিন্তু কিছু বলছে না। সরি মানে, তোকে আজ এটার উপযুক্ত শাস্তি পেতে হবে, না হলে তোরা ভালো হবি না। তারপর পড়ে যাওয়া মেয়েটি তার এক ফ্রেন্ডের হাত থেকে সস নিয়ে আমার শার্টের উপর ছুঁড়ে মারলো। মেয়েটার এমন কাজ করবে ভাবতে পারিনি। শার্টের দিকে তাকাতেই বুঝতে পারলাম নষ্ট হয়ে গেছে, আর এটা বেশি সময় পরে থাকা যাবে না। মনে মনে এসব ভাবছি, এমন সময় ঠাস ঠাস শব্দ হলো। ভালো করে তাকাতেই দেখতে পেলাম রিয়া মেয়েটাকে থাপ্পড় মেরেছে। তারপর রিয়া কি মনে করে যেন পড়ে যাওয়া মেয়েটার চুল ধরে সসের বোতল কেড়ে নিয়ে তার ড্রেসের উপর ছুঁড়ে মারলো। রিয়ার এমন রাগ দেখে নিজেরই গলা শুকিয়ে উঠল। একটা ঢোক গেলে রিয়ার দিকে তাকালাম, তখন বলল, তুই কি বলেছিলি ড্রেসের দাম ও জোগাড় করতে পারবে না, তাই না? এই নে টাকা। পাশ থেকে কিছু টাকা মেয়েটার উপর ঢিল মেরে দিল। রিয়া, এখানে তো মেয়েটার কোনো দোষ নেই। তুই চুপ কর কুত্তা, এই মেয়ের সাহস কত, ওকে তো আমি আজ মেরেই ফেলবো। অবস্থা বেগতিক, তাই রিয়াকে এক প্রকার জোর করে সেখান থেকে নিয়ে আসলাম। আসার পরেই, ওই তুই আমাকে নিয়ে আসলি কেন? তো কি করব? আর মেয়েটাকে মারছিলে কেন? মারবো নাকি তাহলে আদর করব? মানে? মানে তোর কি হাত নাই? তোকে যে মারলো তুই কিছু বলতে পারলি না? আর এই যে তোমরা কি কিছু বলতে পারলা না? নয়নের আর্থিক অবস্থা না হয় খারাপ, কিন্তু তোমাদের তো না। তোমরা কি কেউ কিছু বলতে পারলা না? কি বলবো আমরা? নয়ন আগে থেকেই আমাদের সবাইকে চুপ থাকতে বলেছে। ওই তুই ওদের চুপ থাকতে বলছিস কেন? আমার কলার ধরেই বলছে। তাছাড়া কি করব? আমি তো একটা ফকির। তোকে একদম মেরে ফেলবো আর একবার এইসব কথা বললে। কেন? যেটা সত্যি সেটাই তো বলছি। বলতে হবে না তোর সত্যি কথা। কিছু সময় চুপ থাকার পর আবার রিয়া বলল, জয়, তোমার শার্টের নিচে কি ওটা? টি শার্ট? শার্ট খোলো। মানে কি বলছো এসব? যেটা বলছিস সেটা করো। তারপর জয়ের কিছু বলার সাহস পেল না, কারণ রিয়া এখনও রেগে আছে। জয় শার্ট খুলে রিয়ার হাতে দিল। তারপর রিয়া আমাকে সাথে করে কলেজের ওয়াশরুমে নিয়ে আসলো। আরে, আমাকে এখানে আনলে কেন? এত কথা বলিস কেন? যা ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে এই শার্টটা পরে নে। রিয়ার থেকে শার্টটা নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বেরোতে দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হয়েছে। এখন চলো। কোথায় যাব? মার্কেটে। এখন? তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হতে যাবে? তাহলে চল। তারপর রিয়ার সাথে সেখান থেকে চলে এলাম। কলেজ গেট থেকে একটা রিক্সা নিয়ে দুজনে রওনা দিলাম। চুপচাপ বসে আছি, এমন সময় রিয়া বলল, তুই কোনো কিছুর প্রতিবাদ করিস না কেন? কে বললো প্রতিবাদ করি না? আজ যে হলো সেটা। এটাই তো আমাদের দোষ ছিল। তাই বলে এতগুলো কথা শোনাবে? সেটা তো তুমিও বলো। তোর সাথে কথা বলে পারবো না। তারপর কিছু শার্ট প্যান্ট আমাকে কিনে দিল। মেয়েটা যতটা না রাগী তার থেকে অনেক সরল। বিল দেওয়ার সময় অনেক জোর করার পরেও আমি বিলটা দিতে পারলাম না, কারণ রিয়া নিজে সব টাকা দিল। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে রিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতে ফেসবুকিং করছি, হঠাৎ করে রিয়ার কথা মনে পড়তে কল করলাম। কেমন আছো? তোকে না বলছি আর কল করবি না? আর আমি নয়ন। কি কুত্তা, তার মানে তুই এতদিন এইসব কথা বলেছিস? কেন? অন্যকে বলা ছিল বুঝি? তোর বুঝতে হবে না, কাল তুই আগে কলেজে আয়, তারপর তোকে দেখাচ্ছি কার কত জন্ম হয়েছে। কথাটা বলে কলটা কেটে দিল। আমি আর কিছু না বলে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন আজ কেন জানি না রিয়াতে ওর ড্রেসটা পরতে ইচ্ছে করছে, কিন্তু পরতে পারছি না, কারণ ভালোবাসার মানুষের থেকে কিছু উপহার পেলে সেগুলো নষ্ট করতে ইচ্ছে করে না। কারণটা আমার থেকে তারাই ভালো জানে, যারা নিজেদের ভালোবাসার মানুষটা থেকে কিছু উপহার পেয়েছে। হ্যাঁ, রিয়া আমাকে সামান্য ড্রেস দিয়েছে, তবে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কিছু সময় ভাবনাতে মগ্ন হলাম, কিন্তু বারবার মন থেকে একটাই জবাব বেরোচ্ছে, সেটা হলো কিছুদিন পর ড্রেসটা পরি। তারপর আর কিছু চিন্তা না করে রিয়াতে ওর ড্রেসটা আলমারিতে রেখে দিয়ে অন্য একটা ড্রেস পরে নিচে আসলাম। নিচে আসতেই দেখতে পেলাম সবাই নিচে রয়েছে। কি ব্যাপার, আজ সবাই একসাথে? কেন, প্রতিদিন কি আলাদাভাবে থাকি? তা না, বাট সবাই একসাথে গল্প করছে, এটা দেখে অনেক ভালো লাগছে। ঠিক বলেছিস। আর তুই কি আজ কলেজে যাবি? হ্যাঁ, কেন? তোর ছোট খালা আর রিমি আসবে। তো আমি কি করব? রিমিকে সাথে নিয়ে একটু ঘুরতি। আমি পারবো না। ঠিক আছে, তোর বাসায় থাকতেও হবে না। আম্মা, আমি আর আপনি তো বাসায় আছি। আন্টি না হয় আপনাদের সাথে গল্প করবে, আর রিমি আর আমি দুজনে গল্প করব। হ্যাঁ আম্মু, এটাই ভালো। তোর ভালো দেখতে হবে না। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আরে, খাবার তো খেয়ে যা। না ভাবি, আমি বাইরে থেকে খেয়ে নেব। না খেয়ে গেলে আমি রিয়াকে কল করে বলে দেব তুই আমার কিউট দেবর। না ভাবি, এটা প্লিজ ওকে বলো না। তাহলে খেয়ে যা। ঠিক আছে। তারপর আর কি,
এক প্রকার জোর করে খাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে কলেজের দিকে রওনা হলাম। প্রতিদিনের ন্যায় আজকে রিয়াকে আড্ডা দেওয়ায় দেখলাম না। ক্লাসে গেলাম, সেখানেও পেলাম না। মন খারাপ করে বসে আছি, তখনই জয় এলো। কিরে, মন খারাপ? হ্যাঁ। রিয়া আসেনি? না। তাহলে কল দে। দিচ্ছিলাম, বাট তুলছে না। ভাবিকে কল করে জেনে নে কি হয়েছে। হ্যাঁ, গুড আইডিয়া। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভাবিকে কল দিলাম। ভাবি, তোমার বোনের কি হয়েছে? কি হতে যাবে? আজ কলেজে আসলো না কেন? সেটা আমি কিভাবে বলবো? আমি কিছু জানতে চাই না, তুমি এখন ওকে কল করো এবং ওর কি হয়েছে সেটা জেনে আমাকে বলো। ঠিক আছে, বলছি। কলটা কেটে দিলাম। প্রায় 3 মিনিট পর ভাবি আবারও কল করলো। হ্যাঁ ভাবি, বলো। ওর নাকি একটু শরীর খারাপ, তাই কলেজে আসতে পারে নাই। তবে তুমি চিন্তা করো না। কিন্তু আমার কল তুললো না কেন? আমারটাও তোলেনি, তারপর আম্মুকে কল করে এটা জানতে পারলাম। ও ঠিক আছে, এখন রাখছি। হুম। ভাবির সাথে কথা বলা শেষ করে জয়কে সাথে নিয়ে ক্লাসে গেলাম। যথারীতি সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। কিছু সময় পর কারোটাকে ঘুম ভেঙে গেল। বারোকেরে তাকাতেই দেখলাম রিমি বসে আছে। কিরে, ডাকছিস কেন? ওই কুত্তা, এখন কেউ ঘুমায়? আমি ঘুমাই, তুই যা এখন। যাব না। না গেলে আমি আন্টিকে বলে দেব তোরা সজলের রিলেশনের কথা। এই না ভাই, আমার এটা করিস না। তাহলে এখন তুই যা। তুই ঘুমা কুত্তা। রিমি বকা দিতে দিতে রুম থেকে চলে গেল। আর রিমি আমার ক্লাসমেট, যদি আমরা এক কলেজে না, তারপরে আমরা সেম ইয়ারে। আর সজল হলো ওর বয়ফ্রেন্ড। 6 মাসের রিলেশন। থাক, আপনাদের আর কিছু জানতে হবে না। এখন আমি একটু ঘুমিয়ে পড়ি। রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। নিচে আসতেই দেখলাম ভাবি আর রিমি ছাড়া সবাই বসে আছে। হয়তো তারা দুজন গল্প করছে। আরে নয়ন, দাঁড়িয়ে আছিস কেন? না মানে খালা, এইমাত্র ঘুম থেকে উঠলাম। এদিকে আয়। জি। তা তোর পড়াশোনার কি খবর? এই তো চলছে কোনো রকম। খালা, এবার তোমরা প্লিজ বেশি দিন থেকে যাও। না রে, তোর আঙ্কেলের এখন কাজের চাপ অনেক, কালই চলে যেতে হবে আমাদের। আমি এত কিছু জানতে চাই না, তোমরা কম করে হলো 1 সপ্তাহ থাকতে হবে। কিন্তু ঠিক আছে, তোর আঙ্কেলের সাথে কথা বলে তোরে জানাবো। ঠিক আছে। তারপর সেখান থেকে ভাবির রুমে চলে এলাম। যেটা ভেবেছিলাম সেটাই। রিমি ওই রুমে। ভাবি, কি করো? ওই, কারো রুমে ঢুকতে যে পারমিশন লাগে, সেটা কি তুই জানিস? আমি না জানি না, বাট তুমি যে আমার রুমে পারমিশন আনিয়ে গেছিলে সেটার কি হলো? আরে ওটা তো আমি। থাক, তোদের আর ঝগড়া করতে হবে না। সেটাই। আর ভাবি, পরে কি রিয়ার সাথে ফোনে কথা বলছিলা? না, পরে আর কথা হয়নি। ও ঠিক আছে। রিয়া কে রে? তোরে বলতে যাব কেন? তুই না বললি ভাবি তুমি বললো? না ভাবি, তুমি বলবা না। আরে বললে সমস্যা কি? সেটাই, ভাবি তুমি বলো। তারপর যা হওয়া সেটাই হলো। ভাবি সব কিছু রিমিকে বলে দিল। আর শুরু হলো রিমির পাগলামো। কুত্তিটা এখন আমার জান শেষ করে ফেলবে। সেখানে না থেকে রুমে চলে আসলাম। রুমে আসার পর কিছু সময় বন্ধুদের সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ক্লাস করছি। এমন সময় স্যার একটা নোটিশ দেওয়ার জন্য সবাইকে মনোযোগী হতে বলল। তাই স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। সব শুনে বুঝতে পারলাম আগামীকাল আমাদের কলেজে একটা অনুষ্ঠান আয়োজন করা হবে। সে যাই হোক, নোটিশ শোনার পর আবার ক্লাসে মনোযোগী হলাম, কিন্তু পারছি না। কারণটা হলো সারাটা ক্লাস এরিয়া বিরক্ত করেছে। বিরক্ত বলতে ক্লাসের সময় মাঝে মাঝেই আমার দিকে তাকিয়ে এমন ভঙ্গিমা করেছে, মনে হচ্ছে আমাকে ক্লাস শেষ হলে চিবিয়ে খাবে। আস্তে আস্তে কিছু বকাও দিচ্ছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। আর যেগুলো বলেছে আমি শিওর সেসব বকা আমার অতি চিরসেনা, কুত্তা, ফকির ইত্যাদি। কোনো রকম ক্লাসগুলো শেষ করে বাইরে বের হয়ে আসলাম। বাসায় আসার জন্য চলে আসছিলাম, হঠাৎ পেছন থেকে কে যেন কাঁধে হাত দিল। পেছন ঘুরতেই দেখলাম রিয়া। কিছু বলবা? তোরে কাল কি বলেছিলাম? কি বলছিলা? তোকে কোন ড্রেস পরতে বলছিলাম? ভালোবাসার মানুষের হাত থেকে পাওয়া উপহার। আমার মতো মজনুমার কাছে বিনা সময় এগুলো পরে নষ্ট করতে চাই না। মারলা কেন? তুই আমার কথা শুনিস নাই তাই। এটা মোটেও ঠিক করছো না। কোনটা ঠিক করি নাই শুনি? এই যে বাচ্চা ছেলেকে পেয়ে নির্যাতন করছো। হলে আমার বাবুটারে, তা তোকে নির্যাতন করলে কি করবি শুনি? আমি কিছু বলতে পারবো না, তবে তবে কি? তবে আল্লাহ সইবে না। কি কইলি তুই? মজা করছিলাম, তবে তোমার কাছে হেব্বি লাগছে। মন চাইছে একটা কিস করি। নে 2টা কিস দিলাম। তোর ভাল লাগে না, আমি গেলাম। ওই দাঁড়া। না, তুমি আবার মারবে। মারবো না সত্যি। তাহলে বলো, কাল কি কলেজে আসবে? কেন? আমাকে ছাড়া কি ভালো লাগে না বুঝি? কুত্তা, তুই 2 লাইন বেশি বুঝোস তাই না? জি না আপু। তুই কি বললি কুত্তা, ফকির? কে শুনে কার কথা?
হোসেন বোল্টের মতো দৌড় দিয়ে সেখান থেকে ভাগা দিলাম, কারণ এই সময়টুকুতেই 3টা থাপ্পড় খাইছি, না জানি থাকলে আর কয়টা খেতে হবে। তাই সেখান থেকে এক প্রকার পালালাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে প্রথমে ভাবির রুমে চলে গেলাম। ওই কুত্তি, তোরে তো ভাবির সাথে কি কথা থাকে হ্যাঁ? তোরে বলবো কেন? তুই এখন চুপচাপ বসে থাক, আমি ভাবির সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো বল, আমার কি? নয়ন, কি হয়েছে? ভাবি, তোমার বোন আজকেও 3টা মারছে। কেন মারলো? ওর কি কখনো কারণ লাগে? সেটাও ঠিক। তবে ভাবি, আমি এখনো চিন্তায় আছি। তোর আবার কিসের চিন্তা? কুত্তি, তুই চুপ কর। ওকে চুপ, তুই বল। আমার মনে হয় রিয়া এখন আমাকে ভালোবাসে না। কিভাবে বুঝলা? ও তেমন কোনো কাজই করে না, শুধু শুধু মারে। চুপ, আমার বোন এমন না। তাহলে কি তোমার দেবর পাগল? আরে না, আমার দেবর তো অনেক কিউট। ভাবি, ঠিক আছে, আমি রিয়ার সাথে কথা বলবো। সেখানে আরো কিছু কথা বলে রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় রিমির ডাকে ঘুম ভাঙলো। কি হলো, ডাকছিস কেন? তাহলে আঙ্কেল ডাকছেন? কেন? সেটা আমি কি করে বলবো? তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসিস। বলে রিমি চলে গেল। আমি আর শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখলাম সবাই বসে আছে আর আড্ডা দিচ্ছে। আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু ডেকেছো আমায়? কেন, তোমার হাতে কি? এটার জন্যই তোমাকে ডেকেছি। হ্যাঁ বলো। কাল তো তোমার কলেজের অনুষ্ঠান, তাই না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? তো আমি অতিথি হয়ে যাব, তাই রিমিকে সাথে করে নিয়ে যাওয়া সম্ভব না। তাই বলছি তুমি কাল রিমিকে সাথে করে কলেজ নিয়ে যাবে। কিন্তু আব্বু, ওই কুত্তে আমাকে জ্বালিয়ে মারবে। না, তোকে সত্যি জ্বালাবো না। কিন্তু আব্বু, আমি ওকে কাল নিতে পারবো না। কেন পারবে না? আসলে আমি এত কিছু জানতে চাই না, কাল তুমি ওকে সাথে করে নিয়ে যাবে, ব্যাস। ঠিক আছে। থ্যাঙ্কস আঙ্কেল। তারপর সবাই আবার কথা বলা শুরু করলো, কিন্তু তাদের কথা পুরোটা আমার মাথার উপর দিয়ে ভেসে যেতে লাগলো। আব্বু, আমি কি যাব? কোথায় যাবে? এ মানে রুমে। হ্যাঁ যাও। তারপর সেখানে না থেকে রুমে চলে গেলাম। মন চাইছে কুত্তিটাকে জলে চুবাইতে। কালকে জন্য কত প্ল্যান করে রাখছিলাম, মনে হচ্ছে সব কিছুতে জল ঢেলে দিল। মাথাটা আর কাজ করছে না। থাক, এত কিছু ভেবে লাভ নেই, যা হবার পরে দেখা যাবে। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে যাওয়ার জন্য তৈরি হব, এমন সময় রিয়া দেওয়ার ড্রেসের কথা মনে পড়লো। ভাবছি মেয়েটাকে একটু সারপ্রাইজ দিলে কেমন হয়। তাই আর কিছু না ভেবে রিয়া দেওয়ার ড্রেসটা পরলাম। তবে মেয়েটা যতই বদমেজাজি হোক না কেন, সব কিছু সুন্দর পছন্দ আছে। ওহ, আপনাদের তো বলাই হয়নি রিয়া কেমন ড্রেস উপহার দিয়েছে। তবে এখন শুনুন, সেদিন মার্কেটে গিয়ে একটা শার্ট একটা পাঞ্জাবি কিনেছিল, কিন্তু অবাক করার বিষয় হলো আমার পছন্দের কালার পাঞ্জাবি। তারপর সেই পাঞ্জাবিটা পরলাম। পাঞ্জাবিটা পরে রিমিকে ডাকবো, এমন সময় রিয়া কল করলো। ভাবতে পারছি না, সে যাই হোক, কলটা ধরলাম। ওই ফকির এত সময় লাগে কল ধরতে? কি করব, তুমি কল করছো, আমি বিশ্বাস করতে পারছি না, তাই একটু সন্দেহ হচ্ছিল, যার জন্য একটু দেরি হলো। তোকে কি বলবো আল্লাহ। ওকে বাদ দাও, এখন বলো কল করেছো কেন? আজ একটু তাড়াতাড়ি কলেজে আসতে পারবি? মনে হচ্ছে একটু দেরি হবে। কুত্তা, তুই যদি আজ দেরি করিস তাহলে তোর খবর আছে। কোন চ্যানেলে সম্প্রচার করা হবে গো? ধুর, তোর সাথে কথা বলাই আমার ভুল। আমারও তাই মনে হয়। কি বললি তুই? কই কি বললাম? তুই আগে কলেজে আয়, তারপর তোকে দেখাচ্ছি। কথাটা বলেই কল কেটে দিল। কিছু একটা বলবো সেটারও সুযোগ দিল না। তোর ভালো লাগে না। ফোন হাতে নিয়ে বসে আছি, এমন সময় মনে হলো কাল বাসায় আসার সময় রিয়ার জন্য একটা ঘড়ি কিনেছিলাম, সেটা নিয়ে গেলে হয়তো অনেক খুশি হবে, সাথে আজ মার খাওয়ার থেকেও বাঁচবো। তারপর ড্রয়ার থেকে ঘড়িটা বের করে পকেটে ভরে নিলাম। তারপরেই তো ওই কুত্তা, তুই কি মেয়ে যে রেডি হতে এত সময় লাগে? আমার অনেক আগে হয়ে গেছে। তাহলে আসছিস না কেন? তুই গাড়িতে যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি। রিমি চলে যাওয়ার বিছানা থেকে ফোনটা হাতে নিলাম। মনে মনে ভাবছি রিয়াকে নতুন করে প্রপোজ করব। যদি আমার ভালোবাসা গ্রহণ করে তাহলে ওকে পরে কোনো এক সময় বুঝিয়ে বলবো। রাজি না হয়ে যাবে কোথায়? ভাবি তো বলেছে রিয়া আমাকে ভালোবাসে, আমার আব্বুর সম্পত্তি কেনা, তাহলে ভয় কিসের? মনে মনে এসব ভাবছি, তখনই মনে পড়লো রিমির কথা। অনেকক্ষণ আগে আমাকে ডেকে গেল। রুমে না থেকে গাড়ির কাছে চলে আসলাম। দেখলাম ড্রাইভার বসে আছে। রাকিব, তুমি থাকো, আমি নিজেই যেতে পারবো। ঠিক আছে। তারপর রাকিব গাড়ি থেকে নেমে গেল। গাড়িতে ওঠার পর দেখলাম রিমি পিছনে বসে আছে। এই সামনে আয়। কেন? আমি কি তো ড্রাইভার যে তোকে এভাবে নিয়ে যাব? এখানেই থাকবে না? লাত্তি খাবি কুত্তি, তাড়াতাড়ি সামনে আয়। বলতে বলতে সামনে এসে বলল, কুত্তা, তোর জন্য কোনো কিছুতেই শান্তি নেই। কেন? আমার বাবুটার সাথে কথা বলতে চাইলাম। বাবু?
যাও গিয়ে ফিডার খাওয়াও। দেখ নয়ন, সব কিছুতে মজা নিবি না। ঠিক আছে, নেব না। আর তুই কি জানিস আঙ্কেল অনুষ্ঠানের প্রধান অতিথি? জানি না, তবে আব্বু ছাড়া কে বা হবে? সেটাও ঠিক। রিমি, তুই তো একটা মেয়ে, তাই না? কেন, আমাকে কি তোর ছেলে মনে হয়? আরে না, তুই তো আমার কলেজের বোন। থাক, আর পাম দেওয়ার দরকার নেই। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য এমন করিস। তাহলে তো বুঝতেই পারছিস। এখন সমস্যাটা কি সেটা বল। রিয়াকে কি উপহার দেওয়া যায়? গিফট করবি নাকি প্রপোজ করবি? দুটোই। দিতে পারিস। আমি কি বিয়ে করছি যে রিং দেব? তাহলে ঘড়ি দিতে পারিস। ধন্যবাদ বনু, ঘড়ি কিনেছি। রিয়ার জন্য? ওকে ছাড়া কাকে দেব বল? তারপর রিমির সাথে সারাটা রাস্তা কথা বলতে বলতে কলেজে চলে এলাম। গাড়িটা একপাশে পার্ক করার পর অনুষ্ঠানের সামনে এগিয়ে গেলাম। লক্ষ্য করে দেখলাম আব্বু আর প্রিন্সিপাল স্যার নেই। বুঝতে দেরি হলো না, তারা এখন প্রিন্সিপাল স্যারের রুমে বসে আড্ডা দিচ্ছে। সেদিকে আর না ভেবে রিমিকে সাথে করে নিয়ে রিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে পাওয়া তো দূরে থাক, রিয়ার গন্ধটাও পাচ্ছি না। নয়ন, রিয়ার ছবি আছে তোর কাছে? না, তবে ভাবির কাছে আছে। এখন ভাবিকে কোথায় পাবো? একটু অপেক্ষা কর, এমনিতেই দেখতে পাবি। ঠিক আছে। তারপর রিমির সাথে কথা বলতে লাগলাম। কুত্তিটা এমন এমন কথা বলে যেন না হেসে থাকাই যায় না। রিমির সাথে মজা করছি, হঠাৎ দেখলাম রিয়া। আজকে মনে হচ্ছে এক অন্য রিয়াকে আমি দেখছি। পরনে নীল শাড়ি, খোলা চুল, হাত ভর্তি হরেক রকমের চুড়ি, কপালে ছোট্ট একটা লাল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। এক কথায় আকাশ থেকে ভেসে আসে কোনো নীলপরি। রিয়াকে দেখে আজ মন চাইছে জড়িয়ে ধরে আদর করি। মনে মনে এসব ভাবছি, তখনই রিয়া আমাদের পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। রিয়ার এমন কাজ দেখে এতটুকু অবাক হয়নি, কারণ মেয়েটা আগে থেকে এমন। তাই রিমির সাথে কথা না বলে দৌড়ে রিয়ার সামনে গেলাম, কিন্তু রিয়া আমাকে দেখে অন্যদিকে চলে যেতে লাগলো। রিয়ার এমন ব্যবহার দেখে মন চাইছিল চুল ধরে আচ্ছা মতো পিটাই। রিয়া চলে যাবে এমন সময় চুলটা ধরে কাছে নিয়ে আসলাম। রিয়া কীভাবে সবার সমানে কাছে টেনে আনায় মেয়েটা এক প্রকার ভয় পেয়ে যায়, যা চেহারা স্পষ্ট বেশি উঠেছে। রিয়া কেমন দেখতে নিজের অনেক ভালো লাগছিল, তবে রিয়া বারবার ছুটতে চাইছিল, কিন্তু আমার শক্তির কাছে পেরে উঠছিল না। হঠাৎ মনে পড়ল আমরা এখন কলেজে, তাই রিয়াকে ছেড়ে দিলাম। রিয়া আমার থেকে সরে গিয়ে সজোরে একটা থাপ্পড় মারল। প্রতিদিন যেভাবে থাপ্পড় দেয় আজ একদম তার ব্যতিক্রম। থাপ্পড় মারার পর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোকে কত ভালো ভাবতাম, আর তুই কি না? যদি তুই আমাকে ভালোই বাসবি না, তাহলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাতি? তুই জানিস তোর জন্য সবাইকে কত মিথ্যা বলতে হয়েছে, আর তুই কিনা আজ অন্য একটা মেয়ের সাথে বসে হাসাহাসি করছিস। আর এটা ছাড়া তোর মতো ফকিরের বাচ্চাই কী বা করতে পারে? সেদিন ওই মেয়েটা ঠিকই বলেছিল যে তোরা কলেজে আসিস শুধু বড়লোক বাবার মেয়েকে পটাতে। কথাগুলো একেবারে বলল। রিয়ার কথা শুনে কিছুটা অবাক হলাম, কিছুটা বললে ভুল হবে, অনেকটা অবাক হয়েছি। আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু ছেলে মেয়ে আমার প্রতি বাজেভাবে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়ল আব্বুর উপর। আমি স্পষ্ট বুঝতে পারলাম আব্বু চোখ রাগে লাল হয়ে গেছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। মাথা নিচু করে আবার আব্বুর দিকে তাকালাম, দেখলাম প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আব্বু চলে গেল। ওই কুত্তার বাচ্চা, কথা বলছিস না কেন? এসব করতে আসিস কলেজে, তাই না? আর আজকেই আপুকে বলে দিব যেন তোর মতো ফকিরের বাচ্চাকে তোদের ড্রাইভার যেন না রাখে। অনেকক্ষণ রিমি আমাদের কথা শুনছিল, ওর দিকে তাকাতেও কেন জানি না লজ্জা লাগছে। মেয়েটা কি? রিয়া। কি আস্তে আস্তে কথা বলছিস? আমার মন চাইছে তোকে। এই মেয়ে, অনেক সময় ধরে তোর এমন আচরণ দেখছি। কিছু না জেনে বুঝে অন্যের প্রতি কিছু মন্তব্য করা একটি ভদ্রমের ব্যবহার হতে পারে না। কি বলতে চাও তুমি? আমি বাজে? সেটা তুমি যা মনে করো। তুমি আমাকে চেনো আমি কে? আর এই ছোট লোকটার জন্য আমাকে মারলে? চুপ, একদম চুপ। তুমি কি মনে করেছো ও সামান্য একটা ড্রাইভার? সেটা ছাড়া আর কি হবে? আর তুমি এত কথা বলছো কেন? জানো আমি ওকে কেন মেরেছি? আজ ওকে মেরেছি শুধু তোমার জন্য। সেটা আমি আগেই বুঝতে পেরেছি কেন ওকে মারছো, কিন্তু ওকে চেনো নয়নকে? রিমি তুই চুপ কর। তুই মানে? হ্যাঁ তুই। আমি নয়নের খালাতো বোন। আর তুমি আদৌ জানো নয়নকে? কে তার বাবা? না। এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে সেটা জানো? আমার আপুর শ্বশুর। তোমার আপুর শ্বশুর, কিন্তু নয়নকে সেটা জানো? তিনি নয়নের বাবা। আর তুমি ওকে কি বলেছিলে? ড্রাইভার। হাউ ফানি। আমি তোমার কথা শুনে খুশি হয়েছিলাম যে তুমি আঙ্কেলের টাকাকে নয় বরং তুমি নয়নকে ভালোবাসো, কিন্তু আজ কি দেখলাম। ছি। নয়ন, আমি গাড়িতে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। কথাগুলো বলে রিমি সেখান থেকে দ্রুত চলে গেল।
জানো রিয়া, আজ তোমাকে নতুন করে ভালোবাসি কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে তুমি আমাকে ভুল বুঝলে। সে যাই হোক, তোমাকে আর কখনো বিরক্ত করব না। আর হ্যাঁ, তোমার জন্য একটা ঘড়ি এনেছিলাম, ভালো লাগলে রেখে দিও। ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করো। কথাগুলো একবারে বলেই চলে আসলাম। গাড়িতে উঠেই কেন জানি না কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু একটা বাধা যা আমাকে কান্না করতে বারণ করছিল। আমি সরি ভাই, আমার জন্য এসব হয়েছে। আর এখানে ওর তো কোনো দোষ নেই। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। আরে পাগলি, কান্না করছিস কেন? যা হবার তা হয়ে গেছে। তারপর আর সেখানে না থেকে বাসায় চলে আসলাম। রিমি, তুই ফোনটা নিয়ে যা আমার। ঠিক আছে। রিমি চলে যাওয়ার পর আমি গাড়িটা পার্ক করে বাসায় ঢুকতেই আব্বু কেমনভাবে দেখবো ভাবতে পারিনি। যে কিনা ছোট থেকে গায়ে একটা আঁচড় অব্দি দেয়নি, আর সে কিনা আমাকে মারলো। অবাক হয়ে আব্বুর দিকে তাকালাম। তখন আব্বু বলতে লাগলো, আমি তোকে কি ভেবেছিলাম আর তুই কি হয়েছিস সেটা আমি ভাবতেই পারছি না। কিন্তু আব্বু। চুপ, একদম চুপ। তোর মুখে আর কোনো আমি হাব্বু ডাক শুনতে চাই না। বেরিয়ে যা আমার বাসা থেকে এই মুহূর্তে। কি বলছো এইসব? আমি কারোর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, তাই হবে। আমি চলে যাচ্ছি তোমাদের থেকে। জানি না দেখা হবে কিনা, তবে যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন আর আমাকে তোমাদের কাছে পাবে না। ভালো থেকো আম্মু, তুমি আব্বুর যত্ন নিও, আর নিজেরও। কথাটা বলে বাসা থেকে চলে এলাম। আজ নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর মনে মনে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। আর আব্বু, তুমি নিজেই যদি আমাকে ভুল বুঝো, তাহলে রিয়া আমাকে কেন ভুল বুঝবে না? আব্বুর প্রতি অনেক রাগ হচ্ছে। সে কোনো কারণ না জেনে এমন ভুল সিদ্ধান্ত নিতে পারলো। আর রিয়া, তোকে তো আমি কখনোই ক্ষমা করব না। এরকম হাজার প্রশ্ন আর দ্বিধা কাজ করতে লাগলো। মন চাইছে নিজেকে শেষ করে চিরতরে না ফেরার দেশে চলে যাই। নিজেকে শেষ করে দেওয়ার জন্য চলে এলাম ব্রিজের কাছে। কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। শুনেছি ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু তারা কান্না করে। নিজের ভেতরে যখন সত্যটা মরে যায়, তখন তাদের কেমন লাগে সেটা শুধু তারাই বুঝতে পারে। অনেক ছেলে আছে যারা এমন কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুকে আপন করে নেয়। আমারও এটাই করতে হবে, কারণ এই পৃথিবীতে যারা আপন ছিল তারা এসব পর করে দিছে। পর কিভাবে আমাকে ভালোবাসবে? ব্রিজের রেলিংটা ধরতে মনে পড়লো, সবাই আমাকে ছেড়ে দিয়ে ভালোই তো করেছে। তাদের যদি আমি দেখাতে পারি যে আমি নিজেও কিছু একটা করতে পারি, কিন্তু কে আমাকে সাহায্য করবে? ফোনটাও আনি, নিজে কাউকে কল করব। হঠাৎই জয়ের কথা মনে পড়লো। তারপরে সেখানে না থেকেই জয়ের বাসায় চলে গেলাম। জয়ের বাসায় কলিং বেল বাজাতেই জয় দরজা খুলে দিল। নয়ন, তোকে আজ এমন দেখাচ্ছে কেন? অনেক কিছুই হারিয়ে ফেলেছি। মানে কি বলছিস? তুই আগে রুমে আয়। তারপর জয়ের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সোফায় বসার পর জয়কে সব খুলে বললাম। রিয়া এমনটা আদৌ করতে পারলো? মন চাইছিল মরে যেতে। গিয়েছিলাম ব্রিজের ওপর, চলে যেতে চেয়েছিলাম না ফেরার দেশে। আর একবার এই কথা বললে তোকে মেরেই ফেলবো। তুই আর কি মারবি? নিজের ভেতরটাই যে মরে গেছে। তুই এখানে বসে থাক, আমি আসি। কিছু সময় পর জয় আবার রুমে আসলো, সাথে ভাতের প্লেট নিয়ে। এটা খেয়ে নে। না রে, ভালো লাগছে না। বলছি না খেয়ে নে। তারপর জয় এক ধরনের জোর করে খাইয়ে দিল। এখন কি করবি? তোর চাচু তো কানাডা একটা কোম্পানিতে জব করে। যদি তোর চাচুকে বলে দিতি, তাহলে সেখানে জবের পাশাপাশি পড়াশোনাও করতাম। তুই কি সত্যি কানাডা যাবি? বেঁচে থাকার জন্য যেতে হবে। অন্তত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হলেও আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি চাচুকে বলে দিচ্ছি। আর তোর তো আগে থেকে পাসপোর্ট আছে, তাই না? সেটা তো হবে না, নতুন করে লাগবে। কেন? আমি বাসায় যেতে পারবো না। কেন পারবি না? জানি না, কিন্তু আমি যেতে পারবো না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আর শোন, আমার কিছু বৃত্তি পাওয়ার টাকা আছে, সেগুলো তুলতে হবে। আমি সেগুলো তুলে তোকে দিচ্ছি, আর তুই কিছু টাকা লাগিয়ে একটু তাড়াতাড়ি সব ম্যানেজ কর। আমি আর এখানে থাকতে পারবো না। শালা, তুই কি আমাকে পর ভাবিস? তুই আমার জন্য, আমার পরিবারের জন্য কি করেছিস সব ভুলে গেছিস? আরে ওই বাসাটা যে আছিস সেটাও তোর ভাগ আছে। তোর মনে আছে তুই এই বাসা তৈরিতে তোর বাবার থেকে কতটা টাকা আমাদের দিয়েছিস? সেগুলো তোর মনে নেই, আর তুই আজ বলছিস তোর থেকে টাকা নেব। তুই 2 দিন অপেক্ষা কর, আমি আর আব্বু মিলে সব করছি। ঠিক আছে, কিন্তু কেউ যেন না জানতে পারে। তাই হবে। তারপর জয় চলে গেল। আমি সেখানে বসে ভাবতে লাগলাম, যার জন্য এত কিছু করলাম সেই কিনা আমাকে এভাবে অপমান করলো। ওর জন্য আব্বু আমাকে ভুল বুঝলো। আর আব্বু তো জানে আমি রিয়াকে কতটা ভালোবাসি। তাহলে কেন তিনি এমনটা করলেন? মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু একবারের জন্য শুনতে চাইলো না যে আমি কি করেছি।
এখন তো আমি পরিবার থেকে অনেক দূরে আছি, কিছুদিন পর হয়তো দেশ থেকেও থাকবো। কিন্তু রিয়া, তোকে আমি কখনো মাফ করব না। আমাকে অনেক বড় হতে হবে। আর মিস্টার রফিক সাহেব, আপনাকেও দেখাবো আমি কি করতে পারি। সেদিনের মতো এসব ভাবতে ভাবতেই কেটে গেল। অনেকবার কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু পারিনি। আর পারিনি এটা ভেবেই যে আমার অনেক বড় হতে হবে। পরদিন বিকেলবেলা ছাদে বসে আছি, এমন সময় জয় আর আঙ্কেল এলো। আঙ্কেলকে দেখার পর সালাম দিলাম। নয়ন বাবা, আমি আমার ছোট ভাইকে বলে দিয়েছি তুমি সেখানে গিয়েই থাকবে, কিন্তু তুমি যে চাকরির কথা বলেছিলে সেটা এখনো হয়নি। আপাতত তুমি ওর বাসা থেকেই পড়াশোনা করবে। কিন্তু আঙ্কেল, যদি ওনার কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, আমি ওকে সব বলে দিয়েছি। আর যদিও সমস্যা হয়, আমরা তো আছি, আমরা ওর সাথে কথা বলে নিব। আর শোন, আমার চাচু অনেক ভালো, তোর সাথে অনেক ভালো সম্পর্ক হবে, দেখে নিস। কিন্তু পাসপোর্টটার কি হলো? সব হয়ে গেছে, আমি আর আব্বু সেখান থেকেই আসলাম। আর রুমে তোর সব কিছু আছে, এখন শুধু কিছু জামা কাপড় কিনতে হবে। হুম। তাহলে আজ রাতে যাচ্ছি। আর শোন, তোর ফ্লাইট কাল বিকেলে 3:30 তোমরা তাহলে কথা বলো, আমি যাই। তারপর আঙ্কেল চলে গেল। আমি যে তোর বাসায়, এটা কি কেউ জানে? সাকিব আর রাহুল জানে, আর ওরা সন্ধ্যার সময় এখানে আসছে। আর কেউ তো জানে না? না, তবে ভাইয়া জানতে চেয়েছিল। তুই কি বলেছিস? বলেছি তোর সাথে আমার কোনো কথা হয় না। ভালো করেছিস। এখন চল নিচে যাই। হ্যাঁ, তাই চল। সেখানে না থেকে রুমে চলে এলাম। রুমে এসে দুজনে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখন বুঝতে পারছি জীবনে বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা ছেলে মেয়ে জীবনটাকে সুন্দর করে পরিচালনা করা এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা অনেক বেশি সাহায্য করে। আর আমার জীবনে এটা বাস্তবতাই রূপ নিয়েছে। যেখানে নিজের পরিবার থেকে আমি বিচ্ছিন্ন, সেখানে বন্ধুরা নিঃস্বার্থের মতো কাজ করে যাচ্ছে। কে কথা বলছিস না কেন? জয়ের কথায় ধ্যান থেকে বাস্তবে ফিরলাম। না, তেমন কিছু না। এখন রেডি হ, বের হতে হবে। কিছু থাকলে তো পরে রেডি হব। চুপ শালা, আমার যেগুলো আছে সেগুলো পরে নে। সাকিব আর রাহুল প্রায় চলে এসেছে। ঠিক আছে। জয়ের সাথে আর কথা না বলে ফ্রেশ হতে গেলাম। বাথরুম থেকে শার্ট প্যান্ট পরে রুমে আসলাম। রুমে এসে দেখলাম রাহুল আর সাকিব চলে এসেছে। তোরা কখন এলি? এইমাত্র আসলাম। আর তুই কি সব ভেবে বলছিস? আরেকবার ভেবে নে। এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, বাদ দে, এখন চল। এরপর সবাই মিলে একটা মলে চলে এলাম। টুকটাক কিছু কিনে নিলাম। কেনাকাটা করতে করতে অনেকটা রাত হয়ে যায়, যার জন্য রাতের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে যাই। এই রে, একটা ভুল হয়ে গেছে। কি? নয়নের জন্য ফোন তো কেনা হয়নি। ইস শালা, আগে বলবি না? তার দরকার নেই। কেন? জাস্ট লাগবে না। তাহলে তোর কন্ট্যাক্ট করবো কিভাবে? তো চাচুর ফোন দিয়ে। আর আমি ওখানে গিয়ে না হয় একটা ফোন কিনে নেব। ঠিক আছে। কথা বলতে বলতে রাতের খাওয়াটা শেষ করে সাকিব রাহুলকে বিদায় দিয়ে আমি আর জয়ের বাসায় চলে এলাম। সেদিনের মতো আর জেগে না থেকে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলতেই দেখলাম সাকিব আর রাহুল এসেছে। কিরে, তোরা এত সকালে? আজ তো চলে যাবি, তাই ভাবলাম আজ না হয় তোর সাথে থাকি। চল একটু ঘুরে আসি। হ্যাঁ নয়ন, চল সবাই মিলে ঘুরে এসে তোর সবকিছু গোছাতে শুরু করব। ওদের সবার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। সামান্য হেসে দিলাম। ওই হাসিস কেন? না, এমনি। চল, তোরা যেখানে বলবি আজ সেখানেই যাব। ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার পর ওদের সাথে ঘুরতে বের হলাম। প্রায় 12:30 পর্যন্ত ঘোরাঘুরি করার পর জয়ের বাসায় চলে এলাম। তবে শুধু আমি না, জয়ের সাথে সাকিব রাহুলটাও আছে। বন্ধুরা অনেক বড় পাওয়া, এই যেন প্রভুর এক আশীর্বাদ। 2 দিন আগে আমার সাথে যা হয়েছে, যার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলাম, আর আজ বন্ধুদের সাথেই ভালো আছি। সে যাই হোক, অতীত নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। 3টার দিকে বাংলাদেশ বিমানবন্দরে সবাই চলে এলাম। তারপর আঙ্কেলকে সালাম করে বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। কথা বললে ভুল হবে, এক প্রকার কান্না করছিলাম। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে বন্ধুদের বিদায় দিলাম। ফ্লাইটে বসে ভাবতে লাগলাম, আজ ওরা না থাকলে আজ হয়তো আমি থাকতাম না। এরপর ফ্লাইটটা কানাডার উদ্দেশ্যে আকাশে উড়াল দিল। তো এরপর কি হয়েছে সেটা জানতে চান? এটা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আগামীকাল ইনশাল্লাহ পুরোটা একসাথে করে দেওয়া হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।